আপনি একটু দূরে সরে দাঁড়াবেন, আমার না খুব অস্বস্তি লাগছে। অনুজার কথা শুনে মিহি হাসলো ইহান। তড়িৎ আরেকটু কাছে এগিয়ে মৃদু স্বরে বলল, আমি তো আপনার থেকে দূরেই দাঁড়িয়ে অনুজা, তবু আপনার অস্বস্তি লাগছে? এ তো ভারী অন্যায়কর কথা। অনুজা চমকে দূরে সরে গেল। থতমত কণ্ঠে বলল, আপনাকে দূরে যেতে বলেছিলাম, কাছে আসতে নয়। আকাশে তখন তারাই ভরপুর। শহর জুড়ে সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ। কতক্ষণ আগে বর্ষা হওয়ার কারণে শহরের রাস্তায় পানিতে ভরপুর। অনুজা আর ইহান দাঁড়ানো তাদের এলাকারই এক 3 রাস্তার মোড়ে। লোডশেডিং হয়েছে, যার দরুন আশপাশ বেশ অন্ধকার। ইহান সরে দাঁড়ালো, নির্বিকার কণ্ঠে বলল, আপনি আমায় কেন বুঝেন না অনুজা? অনুজার বুক কাঁপলো, থরথর করে মন মস্তিষ্ক সব অবশ ঠেকলো। অনুজা মিহি কণ্ঠে শুধালো, আমি বাড়ি যেতে চাই ইহান। ইহান চুপ হয়ে গেল, তাকে অসহায় দেখালো। গত 1 বছর যাবৎ ইহান অনুজাকে ভালোবাসে। মুখ ফুটে কখনো বলেনি, কিন্তু নিজের আচরণে, কথার ধরনে বুঝিয়েছে বহুবার। কিন্তু অনুজা মেয়েটা তা বুঝতে নারাজ। মেয়েটা অত্যাধিক জেদি, কিন্তু ইহানও হাল ছাড়ার পাত্র নয়। একদিন না একদিন ওই জেদি মেয়ের মনে নিজের জন্য জায়গা ঠিকই করিয়ে ছাড়বে ইহান। ইহান আশপাশ দেখল, রিক্সা বা কোনো ভ্যান ট্যানের দেখা নেই। পেলে ভালো হতো। ইহানের বিস্মিত মুখ, থমথমে কণ্ঠস্বর, সে শুধায়, আশেপাশে কোনো রিক্সা টিক্সা নেই? পানিটা একটু কমুক, তারপর না হয় যান। একটু কি অপেক্ষা করা যায় না? অনুজা কিছু বলে না। তার পরনে জামদানি শাড়ি, চুলগুলো বিনুনি করা, চোখে কাজল, হাতে কাচের চুড়ি। তার বাড়ি বেশি দূরে নয়, মোড়টা পার হলেই 5 মিনিটের রাস্তা। অথচ অনুজা দাঁড়িয়ে। এলাকার এই মোড়টা চরম বাজে, একটু বৃষ্টি হলে আর কি অমনি হাঁটু অব্দি পানি জমে। অনুজা বিকেলে ক্যাফেতে গিয়েছিল। 3 বান্ধবী জমজমাট এক আড্ডা মহল। বৃষ্টি নেমেছিল, প্রায় 15 মিনিটের বৃষ্টি হলো। ক্যাফের ভিতর ছিল খুবই রোমাঞ্চকর মুহূর্ত, তাই অতটা গুরুত্ব দেয়নি বিষয়টায়। কিন্তু এখন চরম বিরক্ত লাগছে অনুজার। এই শাড়ি চুড়ি পরনে না থাকলে ঠিক পানি পেরিয়ে চলে যেত। তার উপর হঠাৎ এই ইহানের আগমন, এটা আরো পীড়াদায়ক। ইহান অনুজার চোখের সামনে তুড়ি মেরে বলল, এত কি ভাবছেন? আপনি চাইলে আমি কিন্তু আপনাকে কোলে তুলে নিয়ে যেতে পারি। অনুজা রাগি রাগি দৃষ্টি নিয়ে তাকালো, তীক্ষ্ণ স্বরে বলল, মজা করছেন আমার সাথে? ইহানের ঠোঁটে নিদারুণ হাসি দেখা যায়। সে মিহি কণ্ঠে আওড়ায়, মজা কি আমি করি অনুজা, নাকি আপনি করেন? আমি চলে যাব, এই বিচ্ছিরি পানি পেরিয়ে আমি চলে যাব। ইহান চুপ হয়ে গেল, করুণ কণ্ঠে বলল, যাবেন না, আপনার শাড়ি নষ্ট হয়ে যাবে। অনুজা আবার চুপ হয়ে গেল। বিরক্তিতে তার সারা অঙ্গ কাঁপছে। মিনিট 5 সময় ওভাবেই চলে গেল। ধীরে ধীরে মোড়ের পানি কমলো। অনুজা তার শাড়িটা হালকা উচকিয়ে পা ফেলো অল্প পানিতে। ইহানও নামলো, আদুরে স্বরে বলল, আর কিছুক্ষণ দাঁড়ানো যেত না? আপনি এত নিষ্ঠুর কেন অনুজা? অনুজা সরাসরি চাইল ইহানের দিকে। মানুষটার এলোমেলো চুল, ইহানের গায়ের রং ফর্সা, মাথায় ঝাঁকড়া চুল, চোখের মনি কালো, লম্বা চড়াই, সব দিক দিয়ে পারফেক্ট। এক কথায় যাকে বলে সুদর্শন যুবক। তবুও অনুজা তাকে পছন্দ নয়। কেন নয় এর উত্তর অনুজা জানে না। মাঝে মাঝে আমরা কিছু মানুষের অকারণেই অপছন্দ করি। অনুজার জন্য ইহানও তেমন টাইপের একজন মানুষ। অনুজা দীর্ঘশ্বাস ফেল, বলল, আপনি শুধু শুধু আমার পেছনে পড়ে কেন আছেন? আপনি জানেন আপনার জন্য এলাকার কিছু মানুষ খুব অদ্ভুত দৃষ্টিতে তাকায় আমার দিকে। ইহান পুরো কথাটাকে উপেক্ষা করে বলল, আমায় একটু ভালো কেন বাসছেন না অনুজা? আপনার বাবা পছন্দ করেন না। তো বিয়ে কি আমি আপনার বাবাকে করব যে তার পছন্দ হতে হবে? অদ্ভুত। ইহানের তড়িৎ উত্তর। অনুজার চোখে মুখে বিস্ময়। এই ইহান এমনই যেন কোনো কিছুতেই তার যায় আসে না। ইহান ছন্নছাড়া। অনুজা বলল, আপনাকে আমারও পছন্দ নয়। আপনি মিথ্যে বলছেন। অনুজাতে বিরক্ত হলো আরো, বলল, আপনি মানুন বা না মানুন, আপনাকে সত্যি আমার পছন্দ নয়। ইহান আর কিছু বলল না। আঘাত পেল, মোটো পেল না, এসব অনুজা প্রায় বলে। ইহান কিছু মনে করে না। অনুজা দ্রুত পা ফেলে চলে গেল নিজ গন্তব্যে। ইহান আর এগুলো না, ঠায় দাঁড়িয়ে রইল। মনে মনে ভাবলো, এখন বাসে ঢোকা ঠিক হবে না। একবার ঢুকলে আবার বের হওয়া মুশকিল। মোড়ের মাথায় একটা দোকানের কর্নারে সাদা দেওয়ালে লেখা ঝন্টু মামার চায়ের দোকান। চায়ের দোকানের পাশেই ক্যারামের ক্লাব।
একটা বিশাল ক্যারাম বোর্ড আছে সেখানে, বাজি ধরো খেলা হয় ক্যারাম। ইহান এসে বসলো চায়ের দোকানে, তারা দিয়ে বলল, মামা কড়া করে এক কাপ চা দাও তো। জন্টু মামা চা বানাতে বানাতে মৃদু হাসলেন, বললেন, কি মিয়া খুব অস্থির দেখাই যে। ইহান চাইল ঝন্টুর দিকে। জন্টুর একটা মুখে দোষ আছে, সে কথায় কথায় সবাইকে মিয়া বলে ডাকে। ইহান আশেপাশে তাকালো, ঝন্টুর কথার উত্তরে বলল। সত্যি অস্থির দেখাচ্ছে মামা। জন্টু চায়ের কাপটা ইহানের দিকে দিয়ে বলল, লাগতেছে তো। ইহান চায়ের কাপে চুমুক দিল, ভারাক্লান্ত গলায় বিড় করে বলল, তুমিও বুঝলা আমার অস্থিরতা, অথচ যার বোঝা উচিত সে বুঝলো না। কিছু কি কইলা মিয়া? ইহান হালকা হেসে বলে, না মামা, চায়ে চিনি হয় নাই। ইহান কথাটা বলে উঠে দাঁড়ালো, ক্যারামের ক্লাবে ঢুকলো, যেখানে তার এলাকার বন্ধু ইমন ছিল। তাকে দেখে উত্তেজিত হয়ে পড়ল, কিরে একদান খেলবি নাকি? ইহানের মুড অফ থাকেই পড়ল। আজকে আমার মন ভালো নেই। ইমনের পাশে ছিল রতন, টিটকারি দিয়ে পড়ল, মন খারাপ না ছাই, খেলায় হেরে যাব এই ভয়ে নাটক। ইহানের মেজাজ বিগড়ালো, বোর্ডে হাত রেখে বলল, ইহান আর ভয়? রতন হেসে জবাব দেয়, তাইলে হয়ে যাক 1000 টাকার বাজি। ইহানও রতনের চোখে চোখ রেখে বলল, আচ্ছা। খেলা শুরু করা হলো। খেলায় লালগুটি ক্যারামের পকেটে ফেলতে চেঁচিয়ে উঠল ইহান আর ইমন। সেই মুহূর্তে সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন অনুজার বাবা ফারুক আহমেদ। ইহানকে দেখেই নাকমুখ কুঁচকালেন। ছেলেটাকে বিন্দু মাত্র পছন্দ করেন না তিনি। সারাদিন শুধু বন্ধুদের সাথে আড্ডা, ক্যারাম খেলা ছাড়া আর কোনো কিছুই করতে দেখেন না। যে মেয়ে এর কপালে আছে তার ভাগ্য তো গেল, সাথে মেয়ের বাপেরও ভাগ্য গেল। ফারুক আহমেদ দ্রুত চলে গেলেন ওখান থেকে। ইহান খেলায় জিতে রতনকেই বলল, তাড়াতাড়ি 1000 টাকা বের কর শালা। রতন দমনা করল, মিনমিনেই বলল, না দিলে হয় না। কষিয়ে এমন চর মারবো যে বাপের নাম ভুলে যাবি। রতন আর দেরি করলো না, দ্রুত পকেট থেকে 1000 টাকার নোট বের করে দিল। ইহান নোটের ঘ্রাণ শুকে বলল, ঝন্টু মামা কড়া করে 3 কাপ চা দাও তো। জন্টু আওয়াজ করে বলল, আইতাছি মিয়ারা। লাগাতার কলিং বেল বাজাচ্ছেন ফারুক আহমেদ। পড়ার টেবিলে বসা ছিল অনুজা আর ওর ছোট বোন তনুজা। ক্লাস 7-এ পড়ে। রান্নাঘরে কাজ করছিল তাদের মা শাহানা বেগম। স্বামী এসেছেন আলাপ পেতেই দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। হাতের পানিটুকু শাড়ির আঁচল দিয়ে মুছতে মুছতে দ্রুত দরজা খুলেন। ফারুক আহমেদ ভিতরে ঢুকলেন, হাতে থলে। শাহানা বেগম স্বামীর হাত থেকে থলেটা নিয়ে রান্নাঘরে ছুটে গেলেন। অনুজা ততক্ষণে রুম থেকে বেরিয়ে বাবার হাতে পানি দিল। অনুজার বাবা সোফায় বসে পানির গ্লাস হাতে নিলেন, ডকডক করে পানিটা পান করলেন। বেশ বিরক্ত নিয়ে পড়লেন, পাড়ার ছেলেপুলোগুলো একটাও ভালো না। রোজ দেখি ঝন্টুর দোকানের পাশে ক্যালাম খেলে আর হই হল্লা করে, মুখের ভাষা যাচ্ছি। বাবার কথা শুনে অনুজার বুঝতে পারেনি তিনি ইয়ান আর ওর বন্ধুদের কথাই বলছেন। ছেলেটা আসলেই পদের নয়, পড়াশোনা শেষ করেছে, কোথায় চাকরি বাকরি করবে তা না, দিনরাত বন্ধু বান্ধবের সাথে খালি আড্ডাবাজি করে। অনুজা নীরবে দীর্ঘশ্বাস ফেল। মেয়ের ভাবনার মাঝে ফারুক আহমেদ বলেন, কিরে মা, তুই কি ভাবছিস? অনুজা চমকে উঠল, দ্রুত নিজেকে সামলে উত্তর দিল, কিছু না বাবা। অনুজা নিজের কক্ষে ঢুকে পড়ল। রাত তখন 11টার দখলে। বিল্ডিংয়ের 3 তলায় নিজ রুমের বেলকুনিতে এসে দাঁড়ালো অনুজা। বাসি কারেন্ট নেই, ঘুম আসছে না। হঠাৎ কারোর কণ্ঠ শোনা যায়। অপর প্রান্তের বেলকুনি থেকে কেউ ক্লান্ত কণ্ঠে শুধায়, আপনার মনে আমার জন্য প্রেম দুয়ার কবে খুলবে অনুজা? আমি যে দিনকে দিন বড্ড অধৈর্য হচ্ছি। পুরোপুরি অধৈর্য হওয়ার আগে আমায় টেনে তুলুন প্লিজ। আধার শহরে আচমকাই কারোর কণ্ঠ শুনে থমকে গেল অনুজা। বুকে ফু দিল বার কয়েক, থমথমে কণ্ঠে বলল, আপনি কি মানুষ নাকি অন্য কিছু? আচমকা কেউ এইভাবে বলে? ইহান খানিকক্ষণ শব্দ করে হাসলো। রাতের নিস্তব্ধ পরিবেশে সেই হাসি বড়ই ছমছমে শোনালো। ইহান বলল, ইস, বড্ড ভয় পেলেন বুঝি? আধারে ভিড় কঠিন দৃষ্টি নিয়ে তাকালো অনুজা, তীক্ষ্ণ স্বরে জবাব দিল, আপনি আর মানুষ হলেন না। ইহান ঘোর আপত্তি জানালো, উত্তর দিল, আপনি বড্ড অদ্ভুত করে কথা বলেন অনুজা। আমার তো মানুষদের মতোই হাত পা চোখ নাক আছে, তাহলে আমি কিভাবে মানুষ হলাম না? অনুজা বিরক্তির নিঃশ্বাস ছাড়ল, ছোট্ট করে বলল, আমি কি সেই ইঙ্গিতে বলেছি? তাহলে কোন ইঙ্গিতে বলেছেন? অনুজা হাল ছেড়ে দিল, আর জবাব দিল না।
এই ছেলের সাথে কথা বলাই বেকার। অনুজা ভিতরে ঢুকতে নিল, সঙ্গে সঙ্গে বারণ করলো ইহান। বলল, যাবেন না অনুজা, আপনি দাঁড়ান, আমি যাচ্ছি। ইহান চলে গেল। অনুজা অবাক হয়ে চেয়ে রইল ইহানের দিকে। সে ভাবেনি ইহান সত্যি সত্যি চলে যাবে। অনুজাদের বিল্ডিংটা 6 তলা, ওরা থাকে 3 তলায়। ওদের সোজাসুজি বিল্ডিংটাও 6 তলা। আংশিকভাবে ও পাশে 3 তলাতেই ইহানদের বাসা। আর অনুজা ইহানের বেলকনিও খুব কাছাকাছি, চাইলেই হাত বাড়িয়ে একে অপরকে ছোঁয়া যায়। ইহানরা এই এলাকায় আছে বিগত 10 বছর যাবৎ, আর অনুজারা এখানে এসেছে কেবল 1 বছর হয়েছে। অনুজার এখনো মনে আছে তার সাথে ইহানের প্রথম দেখা হওয়ার সময়টা। অনুজা তখন অনার্স 3য় বর্ষের ছাত্রী। আচমকা বাসা চেঞ্জ করার সিদ্ধান্ত নিলেন অনুজার বাবা। আগের বাসাটা তুলনামূলক ছোট ছিল, যার দরুন নতুন বাসায় আসার এত তোড়জোড়। দিনটি ছিল শুক্রবার, এপ্রিল মাসের 1 তারিখ। তারা নতুন বাসায় ওঠে। 4 তারিখ দেখা হয় ইহানের সাথে তনুজার, তাও এই বেলকনির দৌলতে। অনুজা সেদিন কেবল গোসল সেরে বেলকনিতে পা রাখে। আকাশটি ছিল খানিকটা মেঘলাময়, ভেবেছিল বৃষ্টি হবে, তাই কাপড় ছাদে না দিয়ে বেলকনিতে দেওয়ারই সিদ্ধান্ত নেয় অনুজা। হঠাৎ কাপড় মেলতে গিয়ে কারো উচ্চ আওয়াজে কথা বলার শব্দ পাওয়া যায়। অনুজা কৌতূহলী তাকায়, তখনই দেখতে পাই ও পাশের বিল্ডিংয়ের 3 তলাতেই বাবার বয়সী একজন লোক থাপ্পড় মারছেন একজন বলিষ্ঠ দেহের অধিকারী ছেলের গালে, যে কিনা ছিল ইহান। ইহান মার খেয়েও থাকে নির্বিকার হয়ে দাঁড়িয়ে। অনুজা অবাক হয়ে কিছুটা সময় দেখে যায় ইহানকে। ইহানের তার দিকে নজর পড়ে তার ঠিক 5 মিনিট পর। ইহানের সেদিনকার দৃষ্টি খুবই অদ্ভুত ছিল। সে তাকিয়ে থাকে অনুজার দিকে, আর তাকে মারতে থাকে সেই ব্যক্তিটি। অনুজা কিছু মুহূর্তের জন্য হতভম্ব হয়ে যায় ইহানের আচরণে। তার হঠাৎ কষ্ট হয়, এভাবে কেউ এত বড় ছেলেকে মারে? যেনতেনভাবে মারা নয়, লাঠি দিয়ে মারা। অনুজা পরে অবশ্য জেনেছিল মারতে থাকা ব্যক্তিটি ইহানের বাবা ছিল, কিন্তু কেন মেরেছিল এর উত্তর আজও জানতে পারেনি। ইহানকে জিজ্ঞেস করাও যায়নি যদি কিছু ভাবে। এরপর থেকেই ইহানের আগমন ঘটে অনুজার জীবনে। প্রথম ইহানের সাথে অনুজার কথা হয় ওই ঘটনার 2য় দিনে। বাস স্ট্যান্ডের বাসের জন্য অপেক্ষা করছিল অনুজা। হঠাৎ পিছন থেকে কারোর ভারী কণ্ঠ শোনা যায়। সে বলে, এই মেয়ে শোনো। অনুজা খানিকটা চমকে গিয়ে পিছন ফিরে। কালকে ছেলেটাকে দেখে বিষম খায়, মাথা নুয়েই বলে, জি বলুন। ইহান সেদিন কিছু বলে না। বাস আসার পুরোটা সময় শুধু অনুজাকে দেখে যায়, আর অনুজা অস্বস্তিতে ভোগে। পাল্টা আর একবার বলে, কিছু কি বলবেন? ইহান বলে না, চুপ করে থাকে। তারপর এখানে সেখানে তাদের প্রায়ই দেখা হয়, কথা হয়। অনুজা বুঝে সবটা। ইহানেরও অনুভূতি সেও বুঝতে পারে। কতবার বারণ করেছে, কিন্তু ইহান মানতে নারাজ। আঠার মতো লেগেই আছে অনুজার জীবনে। ভালোবাসা তার পক্ষে সম্ভব নয়। অনুজারা কাউকে ভালোবাসতে পারে না। হঠাৎই এক দমকা হাওয়া গায়ে লাগতে নিজের ভাবনা থেকে বের হলো অনুজা। গায়ের ঘমর্ত ভাবটা একটু হলেও বুঝলো তার। প্রচুর গরম লেগেছিল, বিদেই অনুজার বেলকনিতে পা রাখে। কিন্তু ইহান যে এত রাতও বেলকনিতে বসে থাকবে ভাবতে পারেনি। অনুজার হঠাৎ কেন যেন মনে হলো ইহান তার অবস্থানটা টের পেয়েই চলে গেছে ভিতরে। সত্যি কেমন? অন্যদিকে জানালার আড়ালে বসে তাকিয়ে রয় ইহান। জ্বালিয়ে রাখা মোমবাতিটা নিভিয়ে ঘর অন্ধকার করা। অনুজাকে দেখা যায়। মেয়েটা কেন যে ইহানকে বুঝতে চায় না কি জানে। ইহান নীরবে দীর্ঘশ্বাস ছাড়ে, মলিন কণ্ঠে বিড়বিড়ায়, আমায় কি সত্যি ভালোবাসবেন না অনু? গ্রীষ্মের দাবাদহ গরমে মাথায় ছাতি চেপে হাঁটছে অনুজা। গায়ে জড়ানো সাদা সালোয়ার কামিজ, মাথায় ঘোমটা। অনুজা দিনে 3টে টিউশনি করায়। আজ ভার্সিটি বন্ধ। যাদন অনুজা ভেবেছে দ্রুত টিউশনিগুলো শেষ করে বাসায় ফিরবে। শেষের টিউশনিটা শেষ করতে করতে অনুজার প্রায় রাত 8টা বাজে। এত দেরি হয় বলে মা প্রায় বলে টিউশনিটা ছেড়ে দিতে, কিন্তু অনুজা ছাড়ে না। অনুজার বাবা একজন চাকরিজীবী মানুষ। মাস শেষে যে বেতনটা আসে তা দিয়ে বাসা ভাড়া, খাবার, খাওয়ান পোষণে, সবার খাওয়ান পোষণে চলে যায়। অনুজার পড়াশোনার খরচটাও অনুজা নিজে চালানোর চেষ্টা করে। তো অনুজার পড়াশোনার খরচটাও তো দিনকে দিন বাড়ছে। অনুজারা মধ্যবিত্ত, এ নিয়ে তার মনে কোনো ক্ষোভ নেই। জীবনে টাকা পয়সা থাকলে সুখ থাকে না এমনটা নয়। অনুজা নানা কিছু ভাবতে ভাবতে হাঁটছে। দাবাদহ গরমের রোদ্দুরটা গায়ে চুয়ে ঘাম ছড়াচ্ছে। হঠাৎ পাশে কারোর উপস্থিতি টের পাওয়া যায়। অনুজা না দেখেই বুঝতে পারে এটা ইহান ছাড়া আর কেউ নাই। অনুজা বিরক্তি নিয়ে বলে, আপনি আবার আমার পিছু নিচ্ছেন ইহান? ইহানের ঠোঁটে তখন মিষ্টি হাসি। সে হাস্যোজ্জ্বল কণ্ঠে শুধায়, যা, এটা কি করলেন অনুজা?
ধরা পড়ে গেলেন তো। অনুজা অবাক হয়ে পড়ল। কিসের ধরা? আপনি আমায় ভালোবাসেন তার ধরা। অনুজার বিস্ময়ের শেষ নেই। সে তাকে ইহানের দিকে ঠোঁট বাঁকিয়ে বলে, মানে? আমি শুনেছি আমরা যাদের মন থেকে পছন্দ করি বা ভালোবাসি তাদের না দেখে আমাদের আশেপাশে তারা আছে কিনা এটা উপলব্ধি করি। আপনি কিছুক্ষণ আগে আমায় না দেখেই বলে দিয়েছেন আমি এসেছি। এটাকে কি প্রেম বলে না অনুজা? অনুজা উচ্চ শব্দে হাসল। ইহানের বুকে জ্বালা ধরল সেই হাসি। ইহান নির্বিকার ভঙ্গিতে হাঁটছে। অনুজা বলে, আপনি আসলে একটা পাগল ইহান। কে বলেছে আমি আপনাকে দেখিনি? আপনার পায়ের জুতা দেখেই আমি বুঝেছিলাম এটা আপনি। তাহলে কোথায় আপনাকে দেখলাম না? আর তাছাড়া আমার পিছু নেওয়া মানুষটা আপনি ছাড়া আর কে আছে বলুন তো? সোজা সাপটা বলছি, আমার পিছু ছাড়ুন ইহান। আমি আপনাকে কখনোই ভালোবাসবো না। ইহানের তড়িৎ উত্তর, আমায় ভালোবাসতে আপনি বাধ্য অনু? আমি বাধ্য নই। অবশ্যই বাধ্য। বাড়ি যান ইহান। ইহান গেল না, নিঃশব্দে হাঁটলো। অনুজা দ্রুত হাঁটা ধরলো। রাস্তায় কিনারা ছিঁড়ে ফুটপাতে পা রাখলো। কিছু দূরে নর্দমার পানি জমা দেখা যায়। নিঘাত কাল বিকেলের বৃষ্টির পানি হলো নর্দমায় মিলেমিশে কালো পানি দেখা যাচ্ছে। এখান থেকে দ্রুত যেতে হবে, নয়তো পাশ থেকে কোনো গাড়ি গেলে অনুজাকে পুরোপুরি ভিজিয়ে দিয়ে যাবে, যেটা বর্তমানে অনুজা মোটেও চাচ্ছে না। অনুজা খানিকটা ভয়ত মুখে ছুটে চলল দ্রুত। ইহানও পিছু পিছু আসে। তখন আচমকাই দূর থেকে গাড়ি আসতে দেখা যায়। অনুজা তখন নর্দমার পানির মাঝপথে দাঁড়ানো। অনুজা দ্রুত হাঁটে। তখন ঘটে আরেক বিস্ময় ঘটনা। অনুজার জুতো ছিঁড়ে যায় হঠাৎ। অনুজা দাঁড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই গাড়িটা ফুল স্পিডে চলে যায়। অনুজা ভয়ত হয় প্রচুর। হাতের ছাতা দিয়ে নিজেকে ঢাকবে তার সময়ও পায় না। অনুজা ভয়ত বেশে চোখ বন্ধ করে নেয়। তার সাদা জামা বোধ হয়ে গেল। কিছু সময় যায়, পরিবেশ শান্ত হয়। অনুজা উপলব্ধি করে সে ভেজেনি। তার গায়ে কোনো প্রকার নর্দমার পানি লাগেনি। অনুজা চোখ খুলে তাকায়। তখনই দেখে তাকে ঢেকে দাঁড়িয়েছিল ইহান। ইহানের সমস্ত শরীর নর্দমার পানিতে ভিজে। অনুজা বিস্মিত নজরে তাকিয়ে। ইহান মিষ্টি হেসে আওড়ায়, দেখলেন অনুজা, আপনার প্রেম বৃষ্টিতে নিজেকে ভিজাতে পারলাম না, অথচ নর্দমার বৃষ্টি কি সুন্দর আমায় ভিজিয়ে দিল। থমথমে পরিবেশ। কিং কিং শব্দ করে রাস্তার ওপাশ থেকে রিক্সা ভ্যান যাচ্ছে। অনুজা ইহান তখনও ঠাই দাঁড়িয়ে। অনুজার কিছু সময় পর মুখ খুলে নীরব কণ্ঠে বলে, আপনি যদি ভেবে থাকেন টিপিক্যাল প্রেমিকাদের মতো আমি আমার ওড়না দিয়ে আপনার মুখ টুক মুছে দেব, তবে আপনি ভুল ভাবছেন। দ্রুত বাড়ি যান, ফ্রেশ হয়ে ঘুমিয়ে থাকুন। ইহান কিছু বলে না, চুপ করে রয়। অনুজাকে কি বড্ড নিষ্ঠুর ঠেকছে তার? মোটেও ঠেকছে না। অনুজা সুন্দর, ভীষণ সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। ইহান মৃদু হাসলো, শান্ত স্বরে শুধালো, আপনি আবারও ভুল করলেন অনুজা। অনুজার বিস্মিত চেহারা, আখি পলবে হতাশার ছোঁয়া। সে আশ্চর্য কণ্ঠে জানায়, আবার কি করলাম? ইহান তার কপালে লেপ্টে থাকা পানিটুকু হাত দিয়ে মুছল, বলল, ওই যে ভুল করে হলেও নিজেকে আমার প্রেমিকা বললেন। অনুজার বিস্ময় শেষ রইল না। এই ছেলে সবসময় কেন যে তার সব কথার উল্টো অর্থ বের করে ভেবে পায় না অনুজা। অনুজা হতাশার নিঃশ্বাস ছাড়ে, বিরক্ত কণ্ঠে শুধায়, ইহান সব সময় ভুলভাল না ভাবলে কি আপনার চলে না? আপাতত চলে না, তবে যেদিন আপনি পুরোপুরি আমার হবেন সেদিন চলে যাবে। আমি আপনার কোনোদিনও হব না ইহান। দেখা যাবে, তবে আপনি জেনে রাখুন এই ইহান এত সহজে আপনার পিছু ছাড়বে না। অনুজা চুপ হয়ে গেল। ইহানের শরীর চুইয়ে পানি পড়ছে। অনুজার খারাপ লাগলো। তার জন্যই ছেলেটা নর্দমার পানিতে ভিজলো। অনুজা সৌজন্যতার খাতিরে নিজের ছাতাটা এগিয়ে দিয়ে বলল, এটা নিয়ে যান ইহান, মুখ ঢেকে নিয়েন, নয়তো এলাকায় ঢুকলে আপনাকে দেখে সবাই হাসাহাসি করবে। ইহান নিল না, শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। অনুজা আরেকবার বলে, কি হলো, নিবেন না? ইহান মুখ খোলে, একটু ঝুঁকে শীতল কণ্ঠে আওড়ায়, ছাতা নেওয়া যাবে না শুভ্রলতা, ছাতা নিলে যে আপনার বদনাম হয়ে যাবে। অনুজা থতমত খায়, দু কদম পিছিয়ে যায় নিমিষেই। থমথমে কণ্ঠে শুধায়, মানে? ইহানের তড়িৎ উত্তর। সবকিছুর মানে যে খুঁজতে নেই শুভ্রলতা। অনুজা আবারও চুপ হয়ে গেল। উত্তরে বলার মতো কোনো শব্দই পেল না। হঠাৎ অনুজার টর্ক নল। মনে পড়লো তার টিউশন আছে। অনুজা তাড়া দিল, জোরালো কণ্ঠে বলল, বাড়ি যান ইহান, আমার দেরি হচ্ছে। ইহান মেনে নেয়, দ্বিধাহীন জানায়, ঠিক আছে যান, ভেবেছিলাম অনেকটা পথ যাব, কিন্তু
নর্দমার বৃষ্টি, তাও হতে দিল না। যাক, ব্যাপার না, সাবধানে যাবেন অনু। অনুজা কথা বলে না। ইহান চলে গেল। ভেজালো শরীর নিয়ে উল্টো পথ হাতা ধরল। অনুজাও কিছু সময় দাঁড়িয়ে থেকে ছেঁড়া জুতো পরিধিত হাঁটা ধরল। কাছে জুতো সেলাইয়ের দোকান পড়বে। অনুজা ঠিক নিজেকে গুছিয়ে ছুটতে পারবে। সময়ের জায়গা একটু একটু করে ছুটে ইহান হেঁটে হেঁটে ঝন্টুর দোকানের সামনেটাই এলো। আশেপাশে লোক তাকে দেখছে। ইহানের এসবে যায় আসে না, সে চুপচাপ হাঁটে। হঠাৎই ইহানের নজর পড়ল দূর থেকে তার বাবা ফখরুল রহমান আসছে। তাকে দেখেই ইহান দ্রুত ঝন্টুর দোকানেই ঢুকে পড়ল। হানা দিয়ে বলল, মামা, দ্রুত 2 মগ ফ্রেশ পানি দাও তো। আচমকা ইহানের আগমনে তার অবস্থা দেখে অবাক হলেন ঝন্টু মিয়া। দ্রুত পানির মগটা এগিয়ে দিয়ে বলেন, এ কি অবস্থা করছো মিয়া? ইহান জবাব দেয় না। দ্রুত মগটা হাতে নিয়ে নিজের গায়ে পানি ঢালে। ঝন্টু মিয়া হতভম্ব হয়েছে। ইহান আরও 1 মগ পানি নিল। রাস্তার কিনারায় দাঁড়িয়ে আবারও পানি ঢালো গায়ে। ঠিক সেই মুহূর্তেই সেখানে উপস্থিত হলেন ফখরুল রহমান। ছেলের কাণ্ডে বিস্মিত হলেন তিনি। বিস্ময় চোখে তাকিয়ে পড়লেন। তুমি এখানে কি করছো ইহান? ইহান অবাকে নেই পিছন ফিরে বিস্মিত কণ্ঠে জানায়, আরে চেয়ারম্যান সাহেব যে, আপনি এখানে? ফখরুল রহমানের মেজাজ বিগড়াল। তিনি রাগী কণ্ঠে বললেন, তোমায় বলেছি না রাস্তাঘাটে আমায় চেয়ারম্যান বলে ডাকবে না। আপনি তো বাবা ডাকার পারমিশন দিলেন না, তাই চেয়ারম্যান ডাকা। যতই হোক, বাড়ির চেয়ারম্যান আপনি। ফখরুল রহমান কিছু সময় চুপ থাকলেন। প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করলেন, তুমি বাড়ি না গিয়ে এখানে কি করছো ইহান? আর এভাবে ভিজলে কিভাবে? ইহান হাতে থাকা লাল মগটা দেখিয়ে বলল, গোসল করছিলাম। বাসায় কি পানি ঠেকা পড়েছে যে তুমি রাস্তায় দাঁড়িয়ে গোসল করছো? বোকা পেয়েছো আমাকে? পাওয়ার কি আছে? আপনি তো বোকাই। বিড়বিড় করে বলল ইহান। ফখরুল রহমান কিছু আধো আধো শব্দ শুনে বলেন, কি বললে তুমি? কিছু বলি নাই সাহেব, আপনি যান। নাকি আরো কিছু বলবেন আমায়? ফখরুল রহমানের রাগ উঠল। ছেলের এমন খামখেয়ালি হাবভাব তার মোটেও পছন্দ নয়। ফখরুল রহমান চেয়েছিলেন কিছু বলতে, কটু কথা শোনাতে, কিন্তু পর মুহূর্তেই কিছু না বলে চলে গেলেন। ইহান তখনও ঠায় দাঁড়িয়ে বাবার যাওয়ার পানে শক্ত চোখে তাকিয়ে। ফখরুল রহমান যখন রাস্তার মোড় থেকে বেরোলেন, তখন ইহান চায়ের দোকানে বসে। জন্টুর দিকে পানির মগটা এগিয়ে দিয়ে বলল, নাও মামা। জন্টু মিয়া নিলেন। তার দোকান ফাঁকা। এতক্ষণে কার্যকলাপের সবটাই চুপচাপ হজম করলেন তিনি। ইহানের সাথে ইহানের বাবার দ্বন্দ্ব চলে, এটা আর কেউ না জানলেও ঝন্টু মিয়া জানেন। তিনি নীরবে দীর্ঘশ্বাস ফেলেন। গলায় ঝুলিয়ে রাখা গামছাটা ইহানের দিকে এগিয়ে দিয়ে বললেন, কি হয়েছে মিয়া? ইহান গামছা হাতে নেই, মাথাটা কোনো রকম মুছে বলে, প্রেম বিরহে ভুগছি গো মামা, তুমি তো জানো সবটা। জন্টু মিয়া চমৎকার হাসলেন। তার 32 পাটি দাঁত দেখা গেল তাতে। তিনি আচমকা গেয়ে উঠলেন, আরে পিরিতি কাজালের আঁকা লাগতে পরে সারে না। গোলে মালে পিরিতি কইরো না। ও মিয়া, গোলে মালে পিরিতি কইরো না। জন্টুর কাজে ইহান হেসে ফেলে। নিদারুণ সুর দেখায় সেই হাসি, নিদারুণ সুন্দর দেখায় সেই হাসি। জন্টু মিয়া লক্ষ্য করলেন, আপনা আপনি তিনিও হাসেন। টুংটাং গিটারের শব্দ শোনা যায়, কেউ বাজাচ্ছে, বোধহয় ইহান। অনুজার নিজ রুমের পরের টেবিলে বসা। গিটারের তালে তার মনোযোগ নষ্ট হয়। অনুজার বিরক্ত হয় না। ইহান এমনিতেই একটু ঘাটতারা হলো গিটারটা দারুণ বাজে, শুনতে বেশ লাগে। অনুজা ঘড়ির দিকে তাকায়, রাত 9:45। অনুজা বইয়ের পাতা বন্ধ করে। আর ভালো লাগছে না। বাড়ি থেকে অনুজার ছোট বোন তনুজার ডাক শোনা যায়। সে বলে, আপা খাবি না? অনুজা তৎক্ষণাৎ উত্তর দেয়, আসছে। খাওয়া শেষ করে রুমে আসতে আসতে অনুজার 11:30 বেজে যায়। খাওয়ার পরে পরিবারের সাথে একটু খোঁজগল্প আর মায়ের কাজে সাহায্য করতে পছন্দ করে অনুজা। অনুজা রুমে ঢুকে। পুরো ঘরে লাল লাইট জ্বলছে। বিছানায় উপর হয়ে তনুজা শুয়ে। অনুজা একটু হাসি। নিজের রুমে দরজা আটকে এগিয়ে যায় বেলকনির দিকে। মাঝরাতের আকাশ দেখতে অনুজা দারুণ পছন্দ করে। এটা ইহানের জন্য এটাও ঠিক মতো হচ্ছে না। অনুজা চুপি চুপি বেলকনির কপাট খুলে ওপাশে তাকায়। দেখে পুরো রুম অন্ধকার, হয়তো ইহান ঘুমিয়ে পড়েছে। অনুজা খুশি হলো। বেলকনির কপাটটা মৃদু খুলে ভিতরে প্রবেশ করলো। তখনই আধারে ভিড়ে ইহানের কণ্ঠ শোনা যায়। সে মলিন কণ্ঠে বলে, আমাতে এত ভয় অনু যে বেলকনিতে আসতেও তোমায় ও কিছু কি মারতে হয়? অনুজার বুকটা বিস্ময়ের ন্যায় স্যাত করে ওঠে। পা থেমে যায় ওখানে। সর্বাঙ্গে মৃদু কম্পন ধরে। ইহান তাকে তুমি করে বলো। গত 1 বছরে আজই প্রথম ইহান অনুজাকে তুমি করে বলেছে। অনুজা কথা বলতে পারে না। ইহান সিগারেট ধরায়।
অনুজা চেয়ে। ব্যাপারটা নতুন না। ইহান সিগারেট খায়, বিশেষ করে রাতে, রোজই লাইট জ্বালিয়ে খায়, কিন্তু আজ বন্ধ করে খাচ্ছে, নিশ্চয়ই অনুজাকে ফাঁদে ফেলার জন্য। অনুজা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উল্টো পাটে হাতে ধরে। সঙ্গে সঙ্গে ইহানের করুণ শোনা যায়। সে বলে, দয়া করে যাবেন না অনু। অনুজার পা আবার থেমে গেল। ইহানের কণ্ঠটা ঠিক কেমন যেন ঠেকলো। ছেলেটা কি অসুস্থ? আচ্ছা, তখন নর্দমায় ভিজে আবার জ্বর-টর বাঁধিয়ে ফেলো না তো? অনুজা ঘুরে তাকালো। ইহানের চোখ দুটো ছাড়া সেভাবে কিছু দেখা যাচ্ছে না। ইহানের চোখ লাল। সত্যি সত্যি জ্বর বাঁধলো নাকি? অনুজা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, কিন্তু করা গেল না। উল্টো বলো, আমি আপনার কথা শুনবো কেন ইহান? ইহান কথা বলে না। মোবাইলের আলোটা জ্বালিয়ে চারপাশ খানিকটা আলোকিত করে। অনুজা দাঁড়িয়ে রয়। হঠাৎ তার যেতে ইচ্ছে করছে না, পা দুটো আটকে গেছে বোধহয়। ইহান সিগারেট ধরালেও খায় না, হাতেই রয়। ইহান কিছু বলছে না। অনুজাও চুপ হয়ে যায়। চারপাশ নিস্তব্ধ লাগে। দূরের আকাশে মেঘেরা ভাসে। হঠাৎ নীরবতার দড়ি ছিন্ন করে ইহান বলে, ইহান, আমি কি খুব খারাপ বারো শোনো যে আমার কথা শোনা যাবে না? এটা ভালো খারাপের প্রশ্ন নয় ইহান। আপনি আমার কেউ হন না যে আমি আপনার কথা শুনে দাঁড়িয়ে পড়ব। অথচ আপনি দাঁড়িয়ে আছেন। করুণ মুখ অসত্য ফুটে। অনুজার কথাগুলো বিষা নেয় বুকে বিধে। ইহানের এত খারাপ লাগে, অভিযোগ জাগে, মেয়েটা কেন তাকে বোঝে না। অনুজা এক পা হাঁটে। তখনই ইহানের মলিন কণ্ঠে শোনা যায়। সে মৃদু স্বরে আওড়ায়, আমার শহর ভীষণ অসুস্থ রাত্রি প্রিয়া, আপনি কেন সুখের ওষুধ হয়ে আমার শহরে আসেন না? টানা 4 দিনের জ্বরে বুকে আজ খানিকটা সুস্থ ইহান। আশেপাশের পরিবেশ ঠেকেছে ফুরফুরে। সূর্যের মৃদু রোদ চারপাশে ফকফকে। ইহান গায়ের কাঁথা সরিয়ে শোয়া থেকে উঠে বসলো। সেই মুহূর্তে তার রুমে প্রবেশ করলো ইহানের মা আকলিমা বেগম। ইহানকে বসতে দেখে তিনি খুশি হলেন। ছেলেটা জ্বরের ঘরে 4 দিন যাবৎ হুঁশ ছিল না। আকলিমা বেগম খুশি হয়ে মনে মনে বললেন, শরীর ভালো লাগছে আব্বা? ইহান তৎক্ষণাৎ মায়ের পানে চায়, মাথা নাড়িয়ে জানাই, হ্যাঁ আম্মা। আকলিমা বেগম ইহানের পাশ দিয়ে বসলেন। আঁচল দিয়ে ছেলের চোখ মুখ মুছে বলেন, জানিস 4 দিন যাবত তোর কোনো হুঁশ ছিল না? এমন জন কিভাবে বাঁধালি আব্বা? সেদিন হঠাৎ ভিজে পড়ে বাসায় এলি, কিভাবে ভিজলি জিজ্ঞেস করলো, বললি না? কি হয়েছে আব্বা? ইহান তার মাকে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলে, আম্মা মাথায় হাত বুলিয়ে দাও। আকলিমা বেগম খুশি মনে ছেলের মাথায় হাত বুলালেন, বলেন, কিছু হয়েছে আব্বা? কিছুই হয়নি আম্মা। তোর বাবা বলল তুই নাকি ঝন্টুর দোকানের সামনে দাঁড়িয়ে গোসল করছিলি। চেয়ারম্যান সাহেব তো কত কিছুই বলেন, ওনার কথা গায়ে মাখতে আছে কি? আকলিমা বেগম কিছু বলে না। ছেলে যে কিছু একটা লুকাচ্ছি তা তিনি বুঝতে পেরেছেন, আর স্বামীও যে মিথ্যা বলেনি তাও তিনি জানেন। আকলিমা বেগম কিছু বলেন না, চুপ থাকলেন। আলতো হাতে ছেলের মাথায় হাত বুলালেন। দিনটি বুধবার। কৃষ্ণচূড়া রঙা জামা পরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে অনুজা। চোখে মুখে বিস্ময়, খানিকটা চিন্তার ছোঁয়া। চিন্তার কারণটি হচ্ছে ইহানের বিগত কিছুদিন যাবৎ জ্বর। অনুজা জেনে তার খারাপ লাগছে, কারণ ইহানের এই অসুস্থতা তো তারই জন্যই। অনুজা বুঝতে পারে ইহান তার কাছে দুঃখ পায়, আঘাত পায়, তবুও তার পিছু ছাড়ে না। কেন ছাড়ে না অনুজার পিছু? অনুজা চাই ইহান তার পিছু ছেড়ে দিক। সেদিন রাতে ইহানের বলা সেই, আমার শহর ভীষণ অসুস্থ রাত্রিপ্রিয়া, আপনি কেন সুখের ওষুধ হয়ে আমার শহরে আসে না? কথাটা আজও অনুজার কানে বাজে। অনুজা কি করে কারো সুখের ওষুধ হতে পারে? ইহান তাকে নিয়ে বেশি ভাবছে, অনুভূতি বাড়াচ্ছে। ইহান কেন বোঝে না অনুজারা কাউকে ভালোবাসতে পারে না, কাউকেই না। অনুজা নীরবে দীর্ঘশ্বাস ছাড়ে, মনে মনে আওড়ায়, আমি কারো সুখের ওষুধ নই ইহান। আমার সাথে আপনি কখনোই সুখী হবেন না, কখনোই হবেন না। এই উত্তরটা কি সেদিন রাতে দেওয়া যেত ইহানকে? বোধহয় যেত, কিন্তু অনুজা দেয়নি। সে নীরবে স্থান ত্যাগ করে চলে আসে ঘরে। সারা রাত আর ঘুম হলো না সেই দিন। এরপর আর ইহানের দেখা নেই। অনুজা আজ করেছিল ইহান অসুস্থ, শেষমেশ তাই বেরুলো। দূর থেকে বাস আসতে দেখা যায়। অনুজা তার ভাবনা থেকে বের হয়, এগিয়ে যায় কাছে। বাস তার গন্তব্যে এসে থামে। অনুজা উঠতে যাবে, তখনই কণ্ঠ শোনা যায় ইহানের। সে শুকনো কণ্ঠে বলে, মিস কৃষ্ণচূড়া দাঁড়ান। অনুজা তৎক্ষণাৎ চমকে পিছন ফিরল। ইহানকে নজরে আসলো তার, তবুও অনুজা দাঁড়ালো না, দ্রুত বাসে উঠে গেল। এই ছেলে আর শোধরানোর নয়। অনুজা এত অবহেলা করে, তবুও তার পিছু ছাড়ে না। এইদিকে ইহান অনুজাকে বাসে উঠতে দেখে সেও দ্রুত উঠে পড়ে।
কতদিন যাবৎ অনুজার সাথে কথোপকথক নেই ইহানের। এ কি মানা যায়? তাই তো একটু সুস্থ হতে ইহান ছুটে চলে আসে অনুজার কাছে। অথচ দেখো মেয়েটা দিব্যি ভাব নিয়ে চলে গেল। মেয়েটার আসলে ইহানকে ব্যথা না দিলে চলে না। ইহান বাসে উঠে দম ফেলে, চারপাশে চোখ বোলায়। একদম শেষের চিটের আগের চিটে জানালার ধারে বসেছি অনুজা, চোখে মুখে অশেষ বিরক্তি। ইহান হেসে এগিয়ে গেল সেখানে। অনুজার নজরে পড়ল তাকে। অনুজা অবাক হয় বিস্মিত নজরে তাকিয়ে। ইহান হেঁটে এসে অনুজার পাশের চিটটায় ঘাপটি মেরে বসে, জোরে দম ফেলে বলে, অবশেষে আপনার দেখা পেলাম অনুজা। অনুজা কথা বলে না, বাস চলতে শুরু করে। ইহান পুনরায় আওড়ায়, কথা বলবেন না কৃষ্ণচূড়া? অনুজার চোখে হতাশ, মুখে বিরক্তির ছোঁয়া। সে বলে, আমার পিছু কেন ছাড়েন না ইহান? পিছু ছাড়বো বলে তো পিছু নেইনি অনু। আমাকে ভুলে যাচ্ছেন না কেন ইহান? আপনি কি ভুলে যাওয়ার মতো মানুষ বলুন যে ভুলে যাব? আমি মনে রাখার মতো মানুষ নই। সারা পৃথিবীর কাছে হলেও আমার কাছে নন। আমার আপনাকে পছন্দ নয়। জানি তো। তবু আসেন কেন? ভালো লাগে তাই। ভালো লাগা বন্ধ করুন। পৃথিবীতে সব মানুষকে ভালো লাগতে নেই। আপনি কি কখনো মার খেতে খেতে প্রেমে পড়েছেন অনুজা? পড়েননি, কিন্তু আমি পড়েছি, দারুণভাবে পড়েছি। তাই তো আপনাকে ছাড়তে পারি না। অনুজা টনক নড়ল, মুখ ফসকে বলে উঠল, সেদিন আপনার বাবা আপনাকে কেন মেরেছিল ইহান? ইহান বাসের সিটে শরীর এলিয়ে দেয়, ক্লান্তহীন মুখে শোধায়, যেদিন আপনি আমার হবেন সেদিন বলবো। আমি আপনার কখনোই হব না। দেখা যাবে। দেখার কিছু নেই, আমি জানি আমি আপনার হব না। একবার সুযোগ তো দিয়ে দেখুন, আমি আপনাকে আমার করেই ছাড়বো। অনুজারা কাউকে সুযোগ দেয় না। গোটা একটা দিন আমার সাথে কাটিয়ে তো দেখুন, আপনি প্রেমে পড়তে বাধ্য হবেন অনু। আমি আপনার সাথে 1 ঘন্টাও কাটাতে চাই না, সেখানে গোটা একটা দিন প্রশ্নই আসে না। ভয় পেয়ে গেলেন বুঝি? আপনি যা মনে করুন। বাস থামলো। অনুজা নেমে পড়ল। ইহান নামলো না, চুপচাপ বসে রইল। শরীর ক্লান্তিত লাগছে তার। রাতের আকাশটা আজ বড্ড সুন্দর। অনুজা দাঁড়িয়ে আছে তাদের বিল্ডিংয়ের রেলিংহীন ছাদে। ঘড়িতে বড়জোর 8টা। আজকে শেষের টিউশনের মাহিন নামে ছেলেটা পড়েনি, কোথাও একটা গেছে, যার দরুন দ্রুত বাড়ি ফেরা অনুজার। আজকাল দিনগুলো কেমন তীক্ষ্ণ লাগে, সহজে কাটতেই চায় না। অনুজা পুরো ছাদে ঘুরে ঘুরে হাঁটে। চারপাশের উঁচু বিল্ডিং দেখা যায় ছেলেদের খেলার মাঠ। ওই দূরে বড় বড় ছেলেরা লাইট জ্বেলে ক্রিকেট খেলছে। ইহানও খেলে, কিন্তু আজ খেলছে না। রাতের আকাশে চাঁদ দেখা যায়। অনুজা তাকায় সেই দিকে। হঠাৎই ধূপ করে কারোর পায়ের আওয়াজ শোনা যায়। অনুজা চমকে ওঠে, সামনে তাকায়। ইহান দাঁড়িয়ে, পরনে সবুজ রঙা শার্ট, কালো প্যান্ট, চোখ এখনো লাল। অনুজা আতঙ্কিত স্বরে বলে, আপনি এখানে এলেন কেন? চলে যান ইহান। ইহান হেঁটে এগিয়ে আসে, হাত ঘষতে ঘষতে বলে, যেহেতু আপনি আমার কেউ হন না, সেহেতু আপনার কথা আমি শুনবো কেন? ইহানের কথা শুনে অনুজা হেসে ফেলে। দারুণ সুন্দর দেখে সেই হাসি। ইহান চেয়ে রয়, মনে মনে আওড়ায়, এভাবে হাসবেন না অনু, আপনার হাসিতে আমার দুঃখ লাগে। অনুজা তার হাসি থামে, মৃদু কণ্ঠে জানায়, আমার কথা আমাকেই ফিরিয়ে দিচ্ছেন ইহান? যে গোটা আমিটাকে ফেরাতে পারে, তার একটি কথা আমি কি ফেরাতে পারি না? অনুজা কিছু বলে না, চুপ করে রয়। শুনছান নীরবতায় বিরাজকারী পুরো ছাদে। হঠাৎ কারোর পদধ্বনি শোনা যায়। অনুজা আটকে ওঠে, ভর্ত কণ্ঠে শুধায়, কেউ আসছে ইহান? ইয়ানের ডোন্ট কেয়ার ভাব। তো প্লিজ চলে যান। আমাকে গোটা একটা দিন না দিলে আমি যাচ্ছি না। পাগলামি করা বন্ধ করুন। আপনি পাগল বানাতে পারেন, আর আমি পাগলামি করলেই দোষ? পায়ের ধ্বনি ক্রমশ বাড়ে। অনুজার চোখে মুখে বিস্ময়। সে আওড়ায়, প্লিজ ইহান চলে যান, কেউ দেখে নিলে কেলেঙ্কারি ঘটে যাবে। আপনি শুধু আমার হয়ে যান, আমি সবটা বুঝে নিব। অনুজার বুকে ধুকপোকানি পারে, আর বোধহয় রক্ষা হলো না তার। অনুজা আরেকবার বলে, আপনি কি সত্যিই যাবেন না ইহান? না। অনুজা আর কিছু বলতে পারে না। ইহান আবার বলে, আমাকে গোটা একটা দিন না দিলে আমি সত্যি যাচ্ছি না। জোর করলেই মানুষের ভালোবাসা পাওয়া যায় না ইহান। কথাটা বলে ছাদের দরজার দিকে হেঁটে যায় অনুজা। সঙ্গে সঙ্গে দেখা মিলে 5 তলার রুনা আন্টির সঙ্গে। অনুজা কেঁপে ওঠে। মানুষটা সাংঘাতিক, তিলকে তাল বানাতে বেশ পটু। অনুজাকে আচমকা দেখে সন্ধ্যের বীজ বাজলো রুনা বেগমের। তিনি প্রশ্ন ছুড়লেন, রাতের আধারে ছাদে কি করছো অনুজা?
অনুজার কাপা উত্তর। তেমন কিছুই না আন্টি, এমনি হাঁটছিলাম। রুনা আন্টি মানলেন না। তিনি তড়িৎ গতিতে ছাদের ভিতর ঢুকলেন। অনুজা থমকে গেল। ইহানকে দেখে ফেলেছে নিশ্চিত। রুনা আন্টি চারপাশে চোখ বুলান, অবাক হয়ে বলেন, কি একা হাঁটছো অনুজা? অনুজা দ্রুত পিছন ঘুরে চায়, না ইহান নেই। পুরো ছাদের কোথাও ইহান নেই। অনুজা অবাক হয়। রুনা আন্টি আবার প্রশ্ন করেন, কি হলো অনুজা, কথা বলছো না কেন? অনুজা মৃদু হেসে জানায়, জি আন্টি, একাই হাঁটছিলাম। বিয়ে তো করিনি, করলে জামাই নিয়ে হাঁটতাম। রুনা বেগম আর কিছু বলতে পারলেন না। সকালবেলা ছাদে আচার শুকাতে দিয়েছিলেন তিনি। সারাদিন মনে ছিল না, মাত্রই মনে পড়তে নিতে এসেছেন। রুনা বেগম দ্রুত আচারের বয়মটা নিলেন। নিচে যেতে যেতে বললেন, রাত বেরাতে একা একা ছাদে থাকতে নেই অনুজা, তাড়াতাড়ি ঘরে যেও। অনুজা মিষ্টি হেসে উত্তর দেয়, জি আন্টি। রুনা বেগম চলে যান। অনুজা আশপাশে দেখে ইহান গেল কই। তখনই ও পাশের ছাদ থেকে ইহানের কণ্ঠ শোনা যায়। সে হেঁটে যেতে যেতে গায়, তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা। দুপুরের ভ্যাবসা গরমে নিজের বিছানায় বসে আছে ইহান। গা ছুঁয়ে ছুঁয়ে মৃদু ঘামে ছড়াছড়ি, হাতে গিটার, মাথার উপর সিলিং ফ্যানটা ভন ভন করে ঘুরে। ইহানের হৃদয় জুড়ে বিষণ্ণ ভাব, অন্তর জুড়ে অনুজাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। কিন্তু আজ কোথাও গিয়ে বড্ড ক্লান্ত লাগে তার। ইহান কি হাঁপিয়ে উঠেছে খুব? অবশ্যই ওঠেনি। তবু আজ বড় খারাপ লাগছে ইহানের। বহুদিন পর তার মনে হচ্ছে ইহানের রাত্রি বিবাহ ইহানের হবে না। ইহান বিষণ্ণ মনে গিটার চালায়, ঝনঝন করে শব্দ হয় কয়েকবার। এরপরই নিদারুণ কণ্ঠে যন্ত্রণার ভিড় নিয়ে ইহান গেয়ে ওঠে একটা গায়নের মাঝখানে লাইন, আমার আকাশ আজ বড়ি স্মরণ, কালো মেঘে ঢাকায় এমন, ফিরে তো পাবো না তোমাকে কবু আর, হবে না তুমি তো আমার, খুলে মনোদ্বার ভাঙা মন আমার, খোঁজে তোমাকে বারে বার। তীব্র গরমে জ্বালা ধরানো হৃদয় নিয়ে গান গাইছে ইহান। গিটারের তীব্র শব্দে চারপাশে হচ্ছে বিষাক্ত। মৃদু বাতাস আসে জানালার কান্নিস ছুঁয়ে। ওপাশে রমণী সেই গান শুনে, তবুও পাষাণ হৃদয় গলে না। রমণী ফিরে তাকায় না। সে থাকে নির্জীব, চুপচাপ, শান্ত। অথচ সে বুঝছে ইহান তাকে ইঙ্গিত করে গান গাইছে। এক পর্যায়ে রমণী বিরক্ত হয়ে তার কক্ষ ত্যাগ করে। ইহান দেখে না, আপন মনে গান করে। হঠাৎ কপাটে কারোর হাতের ধ্বনি শোনা যায়। সে খটখট শব্দ করে ইহানের দরজায় শান্ত স্বরে আওড়ায়, শালা সাহেব, আমি কি ভিতরে আসবো? তড়িৎ গিটারের শব্দ কণ্ঠনালী থেমে যায়। ইহানের আঙ্গুল কাটে গিটারের তারে। ইহানের দুলাভাই ভিতরে ঢুকে দেখতে পাই হাতের রক্তক্ষরণ। দ্রুত পা ফেলে ছুটে আসে, আতঙ্কিত স্বরে বলে, তুমি ঠিক আছো তো ইহান? ইহান দ্বিধাহীন গিটারটা বিছানার উপর রাখে। তার হাত বেয়ে রক্ত পড়ে। তবু ইহান চুপচাপ, নির্বিকার, ভাবখানা এমন যেন কিছুই হয়নি। ইহান তার রক্তমাখা হাত মুঠো করে চেপে ধরে। রায়ান বিছানায় বসে, স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে, কথা বলছো না কেন ইহান? ইহান তাকায়, নীরব স্বরে শুধায়, কিছু হয়নি দোলা ভাই, আচমকা কোথা থেকে উদয় হলে? রায়ান অবাক হয়, বিস্মিত স্বরে বলে, তোমার হাত থেকে রক্ত পড়ছে ইহান? ওসব কিছু না, আপাও এসেছে নাকি? রায়ান মাথা নাড়ায়, যার অর্থ এসেছে। ইহান বস থেকে উঠে দাঁড়ালো, ড্রয়ার খুলে একটা রুমাল বের করলো। তারপর হাত বাঁধতে বাঁধতে বলল, তা হঠাৎ এখানে? তোমায় দেখতে আসলাম। আমার কিছু হয়েছিল নাকি? জটর বাঁধিয়ে বিচ্ছিরি কাণ্ড বাঁধিয়েছিলে শুনলাম। ওর অমন কিছু না, অল্প স্বল্প জ্বর ছিল। ও, অল্প জ্বরেও হুঁশ ছিল না তোমার? ইহান চমৎকার হাসে, কিঞ্চিত স্বরে বলে, আজ আসার সময় হলো তাহলে? আর বলো না ইহান, কাজের চাপে দারুণ ব্যস্ত। বুঝেছি। রায়ান বসে থেকে উঠে দাঁড়ায়, সোজা চলে যায় ইহানের বেলকনি ঘরে। ওপাশের বিল্ডিংয়ে অনুজা কেবল বেলকনিতে পা রাখে তখন শুকনো কাপড় নিয়ে পুনরায় ঢুকে দ্রুত। ইহানের নজর আসে তাকে। রায়ান বলে, আজও ভালোবাসো ইহান? আমি তো ভুলিনি দোলা ভাই। মেয়েটা আজও ফেরাচ্ছে তোমায়? মেয়েদের কাজই তো ফেরানো। 1 বছর অনেকটা সময়, তুমি ফিরে কেন আসছো না? ফিরে আসবো বলে তো ভালোবাসিনি। মেয়েটার কেন যে মায়া হয় না? মায়া হয় দোলা ভাই, কিন্তু প্রকাশ করতে চাই না। তুমি ঠিক জানো? কি জানি, নিজেকে বুঝ দিলাম। রায়ান আর কিছু বলে না, সরল চোখে তাকায় ইহানের দিকে। ইহানের চোখ তখনও আবদ্ধ ওই বদ্ধ কপটের বেলকনির দিকে। রায়ান দীর্ঘশ্বাস ছাড়ে, মৃদু স্বরে বলে, শালা সাহেব, শ্বশুর বাব্বা চাইছে তুমি চাকরি বাকরি কিছু করো।
ইহান কথা বলে না, চুপ করে রয়। রায়নও দ্বিতীয়বার বলার আগ্রহ দেখায় না। রায়ন বেলকুনির থেকে বেরিয়ে আসে। রায়ন ইহানের দুলা ভাই, ইহানের বড় বোন আনিশার স্বামী। ইহানরা 2 ভাই বোন। ইহান আর ইহানের বড় বোন। আজ থেকে ঠিক 5 বছর আগে ইহানের বড় বোনের বিয়ে হয়। তাদের একটা 2 বছরের পুত্র সন্তানও আছে। ইহানের পরিবারের একমাত্র রায়ানই জানে ইহান কতটা পছন্দ করে অনুজাকে, অথচ অনুজা মেয়েটা ইহানকে বুঝতে নারাজ। রাতের আধারে ডুবে আছে চারপাশ। মাথার উপর মস্ত আকাশে একখানা চাঁদ দেখা যায়। ঘড়িতে 9টার কাটাই ছুঁই ছুঁই। অনুজা আপন মনে হাঁটছে রাস্তা ধরে। আজ শেষের টিউশনটা পড়াতে পড়াতে তার একটু দেরি হয়েছে। রোজ 8:30টার মধ্যে বাড়ি থাকলেও আজ 9টা বাজে। তাও অনুজা রাস্তায় হাঁটে। খুব আস্তে আস্তে হাঁটছে অনুজা, যেন শরীরে শক্তি নেই। দুপুরে ইহানের তীব্র করুণ কণ্ঠের গান শোনার পর থেকেই কেমন একটা হয়ে গেছে অনুজা। অদৃশ্য এক কারণে তার প্রচণ্ড খারাপ লাগছে। আদৌ তো খারাপ লাগার কারণ নেই, তবুও অনুজা খারাপ লাগছে। আচমকা আকাশে মেঘ ডাকে। অনুজা কেঁপে ওঠে। এখনো যে বাড়ি ফিরতে অনেকটা পথ বাকি। একটু হাঁটতেই গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটা গায়ে লাগে অনুজার টের পায়, তবুও সে নির্জীব মনে হাঁটে। হঠাৎই একটা দোকানের কিছু বকাটে ছেলেদের কণ্ঠ শোনা যায়। তারা বলে, সুন্দরী দেখি একা একা হাঁটে, আমরাও সঙ্গে আসবনি। অনুজা বিন্দু মাত্র তাদের কথা শোনা বা কানে নেওয়ার আগ্রহ দেখায় না। সে চুপচাপ হাঁটে, মনে মনে ভাবে, রাস্তাঘাটে হাঁটলে এমন ঘেউ ঘেউ করা কুকুর থাকবেই, তাই বলে তাদের পাত্তা দিতে হবে নাকি? অনুজা পাত্তা দিল না, নিঃশব্দে হেঁটে গেল। একটু এগোতেই বৃষ্টির বড় বড় ফোঁটা গায়ে লাগে তার। অনুজা চমকে ওঠে। মনে পড়ে আজ সে ছাতা আনেনি। আচমকাই মাথার উপর ছাতা জনিত ছায়া দেখা যায়। অনুজা খানিকটা ঘাবড়ে যায়। পাশ ফিরে তাকানোর আগে ইহান বলে, ভয় নেই, আমি এসেছি। অনুজা যেন স্বস্তির শ্বাস ফেলে, তবুও প্রকাশ করে না। একরাশ ক্ষোভ নিয়ে বলে, কেন এসেছেন? তোমার সাথে হাঁটবো বলে। আমি কিন্তু পিছু নিতে বারণ করেছিলাম। আপনি কেন বোঝেন না? এই ইহান অনুজার এসব বারণ শুনবে না। অনুজা চুপ হয়ে যায়। ধীরে ধীরে বৃষ্টির গতিবেগ বাড়ে। ইহানের এক কাঁধ ভিজে। অনুজা দেখতে পায়, মৃদু স্বরে আওড়ায়, আপনি ভিজে যাচ্ছেন ইহান। সমস্যা নেই, আপনার আবার জ্বর আসবে। তাতে কি আসে যায়? আপনি এমন কেন ইহান? সহজে কিছু বুঝতে চান না। আপনি আমার প্রতি একটু সহজই দেখুন, আমি সবটা বুঝে যাব। জোর করলেই কি ভালোবাসা পাওয়া যায়? আমি জোর কোথায় করি? পিছুটাও তো ছাড়বেন না। আমি কি আপনাকে খুব বিরক্ত করি? আপনি বুঝতে পারেন না? ইহানের চোখ মুখ ছোট হয়। মন খারাপেরা বাসা বাঁধে আবার। সে করুণ কণ্ঠে আওড়ায়, আমায় কি সত্যি ভালোবাসা যায় না? অনুজা তৎক্ষণাৎ উত্তর দিতে পারে না। একটু সময় নিয়ে বলে, আপনাকে আমার ভালো লাগে না। আমাকে গোটা একটা দিন দিয়ে দেখুন, ভালো না লাগলে আর পিছু নিব না। অনুজা বিস্মিত হয়, ভরকায়, অবাক লাগে, মনে প্রশ্ন জাগে। ইহান কি সত্যি বলছে? ইহান বলে, দিবেন কি একটা দিন? অনুজা ইহানের দিকে তাকায়। ইহান সাথে সাথে নিজের সরিয়ে নেয়। অনুজা বলে, আপনাকে বিশ্বাস করা যাবে ইহান? একান্তে কাটিয়ে দেখুন না, আমি মানুষটা সত্যিই খারাপ না। যদি ঠকে যাই? এই কথার বদলে আমায় গালে থাপ্পড় মারলে বেশি খুশি হতাম অনুজা। অনুজা থমকে যায়। মুখ ফসকে ভুল কথা বলে দিল কি? পুরো রাস্তায় আর কথা হলো না। বৃষ্টির ঝাঁক মৃদু কমে আসে। ইহান হঠাৎই অনুজার হাতে ছাতা ধরিয়ে দিয়ে বেরিয়ে আসে। অনুজা অবাক হয়ে যায়, দাঁড়িয়ে পড়ে। ইহান বলে, এখান থেকে আপনি 1000 অনু। অনুজা যায় না। ইহান বলে, যাচ্ছেন না কেন? আপনাকে সত্যি একটা দিন দিলে আমার পিছু ছাড়বেন ইহান? ইহান বেশি না ভেবেই বলে, অনুজা মুচকি হাসে, বলে, গোটা একটা দিন দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, তবে 12 ঘন্টা নিতে চাইলে বলতে পারেন। ইহান অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকায়। অনুজা কি সত্যি বলেছে? ইহান বলে, কি বললেন? পরশু দিনটা আপনাকে দিলাম ইহান, তবে মনে রাখবেন দিন শেষে আমার আপনাকে ভালো না লাগলে আপনি আমার পিছু ছেড়ে দিবেন। ইহানের বোধহয় এতখানি বোধগম্য হয়। অনুজা হঠাৎ কেন তার সাথে সময় কাটাতে রাজি হলো। ইহান বেশি ভাবলো না, সে খুশি হলো। মিষ্টি হেসে শুধালো, ঠিক আছে। অনুজা চলে যায়। ছাতার মাথায় টপ টপ করে বৃষ্টি ফোঁটা পড়ে। ইহানের শরীর ভিজে যায়। সে আকাশপথে তাকায়, বড়ই আফসোস নিয়ে বলে, মানুষ যাকে চায় তাকে পায় না কেন? মধ্যরাতে বিষণ্ণরা আজ জ্বলে পুড়ে মরে। ইহানের বুকের আগুন ধরানো তীব্র অনুভূতিরা প্রতিশ্রুতি পাবার আসে নির্ঘুম ঘরে।
ইহান বসে তার কক্ষের বেলকুনি ঘরে, হাতে জ্বলন্ত সিগারেট, হৃদয় ছোঁয়া দীর্ঘশ্বাস, ঠোঁট ছুঁয়ে উড়ালো কালো ধোঁয়া কিছুক্ষণ। বুক জ্বালায় তাও থামে না, ফুটতেই থাকে। ইহান বাড়ি আসে কতক্ষণ আগে। বাড়িতে ঢুকতেই মায়ের হাজারটা প্রশ্ন, আবার বৃষ্টিতে ভিজলো কি করে। ইহান থাকে নিরুত্তর। সে চুপচাপ নিজ রুমে এসে পোশাক পাল্টে চলে আসে বেলকুনিতে। বৃষ্টির ছিটা ফোটাও নেই তখন। রাস্তার কর্নারে লম্বা বেশে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের মৃদু আলো দেখা যায় কেবল। ইহানের মনে প্রশ্ন জাগে, প্রিয় মানুষটাকে নিজের করতে ঠিক কি করা উচিত? কি করলে তাকে পুরোপুরি নিজের করা যায়? প্রশ্নগুলো মস্তিষ্কে জাগলেও উত্তর আসে না। হঠাৎ খটখট করে শব্দ হয়, কপট খোলা শব্দ, কপাট খোলা শব্দ। অপর পাশে বেলকুনি আসে। তবে কি অনুজা আসছে? ইহান দ্রুত হাতে সিগারেটটা পায়ের কাছে ফেলে পিষে মারে। রুম জুড়ে অন্ধকার। ইহান লুকিয়ে পড়ে। আজ ইচ্ছে করছে না অনুজার সঙ্গে কথা বলতে, তবে আড়াল থেকে ঠিকই দেখে অনুজা এসেছে। ওই তো রেলিং ধরে দাঁড়িয়ে প্রথমে তার বেলকুনিকে দেখে। ইহান নেই মনে করে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপরই তাকাই থমকানো ওই আকাশ পথে। আচ্ছা, রোজ দাঁড়াতে আকাশ দেখে কি মজা পায় অনুজা? আকাশে বুকে আধাতেও কোনো মজার ব্যাপার আছে? সে তো রোজ রাতেই স্থির হয়ে থাকে। তবুও এই পেয়ারাটি কি এত দেখে, কি এত খোঁজে? আকাশের বুকে খোঁজার মতো কি আছে? ইহান কল্পনায় সাজায় কোনো এক মধ্যরাতে অনুজার ঘুম ভাঙিয়ে তাকে নিয়ে ছুটে যাবে বুড়িগঙ্গার নদীর ঘাটে। তারপর আকাশের দিকে তাকিয়ে বিশ্রী বুড়িগঙ্গার গন্ধ শুকবে। ইহান আনমনা হেসে ফেলে। কি অদ্ভুত কল্পনা! হঠাৎই অনুজার কণ্ঠে শোনা যায়। সে ইহানকে চমকে দিয়ে বলে, আমি জানি ইহান, আপনি এখানেই আছেন আর লুকিয়ে লুকিয়ে আমায় দেখছেন। ইহানে বিস্ময়ের শেষ রইল না। অনুজার কথা শুনে সে উঠে দাঁড়ালো, অদ্ভুত স্বরে আওড়ালো, আপনি আমায় সত্যি ভালোবাসেন না অনুজা? অনুজা থমথমে চেহারা, বিস্মিত মুখ, কণ্ঠে বিরক্তি ছোঁয়া। সে শুধায়, আশ্চর্য, এখানে ভালোবাসা আসলো কোথা থেকে? আপনি বুঝলেন কেমন করে আমি এখানে আছি? রোজ রাতে আপনার ওই সিগারেটের গন্ধে আমার মাথায় তীব্র জ্বালা ধরে, আমাকে ঘুমাতে দেয় না ইহান। ইহানের টনক নড়ে তৎক্ষণাৎ। থরথর করে বলে ওঠে, আমার সিগারেট আপনাকে কষ্ট দেয়? এ কথা আগে বলেননি কেন? থরথর করে বললে কি হতো? সিগারেট ছেড়ে দিতেন? অনুজার দ্রুত জবাব। অনুজার কথা বলতে দেরি হলো। ইহানের পকেটে থাকা নতুন সিগারেটের বাক্সটা ফেলতে দেরি হলো না, সে ফেলে দিল। অনুজা অবাক দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল, মুখ ফসকে বলে উঠল, ফেলে দিলেন? দিলাম। কষ্ট লাগলো না? অনুজার কষ্টকে ইহান কখনোই সঙ্গে রাখবে না। অনুজা কিছু সময় চুপ করে রয়, তাকিয়ে রয় ইহানের মুখশ্রীর দিকে। ইহান তখন মাথা নুয়ে দাঁড়িয়ে। ইহান তাকাতেই অনুজা দৃষ্টি সরিয়ে নেয়। পিছে বদমাইশ লোকটা কিছু ভাবে। সময় যায়, নীরবতারা জালের ন্যায় বিজে, তবুও শেষ করতে পারে না। তার আগে ইহান বলে ওঠে, মনে আছে তো অনু, পরশুর দিনটা আমায় দিবেন? অনুজা তৎক্ষণাৎ উত্তর আসে, আপনিও মনে রাখবেন, পছন্দ না হলে পিছুও ছাড়তে হবে। ইহান মিষ্টি হাসে, চমৎকার দেখেন সেই হাসি। অনুজা চেয়ে রয়। ইহান উৎফুল্লতা নিয়ে বলে, ধরার আগেই ছাড়ার প্রশ্নে কেমনে আসেন? যেমনে আপনি হঠাৎ এসে অকারণে প্রেমে ভাসেন। শুনুন অবুঝবে, প্রেমে পড়তে কারণ লাগে না, এতে প্রেমিকার আগমনই যথেষ্ট। অনুজার চোখ মুখ কুচকায়, অভিযোগী স্বরে আওড়ায়, আমি আপনার প্রেমিকা নই। ইহান জবাব দেয় না, শুকনো হাসি। সূর্যের তীব্র আলোতে হকচকিয়ে উঠল অনুজা, কারণ সে তার বেলকুনি ঘরের দেওয়াল এলিয়ে শুয়ে। অনুজা অবাক হয়। রাতে ইহানের সাথে কথা বলতে বলতে কখন ঘুমিয়ে গেল টের পেল না। অনুজা দ্রুত বসা থেকে উঠে দাঁড়ালো। ঘাড় নাড়ানো যাচ্ছে না, ব্যথায় আহজাতীয় শব্দ বের হলো মুখ দিয়ে। অনুজা ও পাশে তাকায়। ইহানের মাথায় চুলের কিছু অংশ দেখা যায়। অনুজা হতবাক, এমন কাণ্ড ঘটালো কি করে? অনুজা দ্রুত এলোমেলো হয়ে পড়ে থাকা ওনাটা উঠিয়ে ছুট লাগায় নিজ রুমে। শ্বাস ফেলে দম নেই। বিছানায় তনুজাকে শুয়ে থাকতে দেখে আরও শান্ত লাগে। ভাগ্যিস তনুজা টের পায়নি, সে সারা রাত বেলকুনিতে ছিল। তখন বেলা 11টা। আজকের ভার্সিটির ক্লাস না থাকে অনুজা বাড়িতে থাকে। 2 দিন হলো অনুজার বাবা বাড়ি নেই, কাজের সুবাদে চিটাগং গেছে। ফিরবেন আরও 4 দিন পর। অনুজা দ্বিধায় আছে, কাল কি বলে বাড়ি থেকে বের হবে। তারপর কাল শুক্রবার, প্রায় সব কাজকর্মই বন্ধ তার। অনুজা তাও ভেবেছে কাল সে যাবেই। ইহান আর যাই হোক, বিশ্বস্ত মানুষ। এই সুযোগে যদি ইহানের পিছু ছাড়ানো যায় তবে ক্ষতি কি? অনুজার মায়ের কণ্ঠ শোনা যায়। তিনি রান্নাঘর থেকে বলেন,
অনুজা, দুটো পেঁয়াজ কাটতো। আমি যা কেটেছিলাম তাতে হয়নি, কম পড়েছে। অনুজা তৎক্ষণাৎ সোফা থেকে নামলো, ঝাঁপি থেকে দুটো পেঁয়াজ নিয়ে কাটা শুরু করলো। অনুজার মা ক্লান্ত হয়ে ফ্যানের নিচে বসলেন, গায়ের ঘাম মুছতে মুছতে বলেন, কাল বৃষ্টি নামলো, তবু গরম কমলো না, দেখছিস? অনুজা পেঁয়াজ কুচাতে কুচাতে জবাব দিল। কিছু সময় চুপচাপ রইল সব। অনুজা তার মায়ের মুখের দিকে তাকিয়ে হঠাৎ ডাকলো, মা শোনো। অনুজার মা ঘুরে তাকালেন, সাথে সাথে জবাব দিলেন, বল। অনুজা মায়ের দিকে তাকিয়ে রয়। মিথ্যা বলতে খারাপ লাগছে। অনুজার মা বেশ আগ্রহ নিয়ে বলেন, কি হলো, কথা বলছিস না কেন? অনুজা পেঁয়াজ কুচিয়ে বাটিতে রাখে শান্ত স্বরে বলে, মা, আমরা বন্ধুরা কয়জন মিলে সিদ্ধান্ত নিয়েছি কাল কোথাও ঘুরতে যাব, ফিরবো সন্ধ্যার সময়। তুমি প্লিজ বাবাকে বলো না, আমি যাব, ঘুরে ফিরে চলে আসব। শাহনা বেগম চুপ করে রইলেন, কি বলবেন বুঝতে পারছেন না। অনুজা মাথা নুয়ে বলে, মা যাই। শাহনা বেগম আর কিছু সময় পর চুপ থেকে বলেন, ঠিক আছে। অনুজা সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেল। অনুজা সচরাচর কোথাও যায় না, গেলে যা একটু বন্ধুদের সাথে রেস্টুরেন্টে, ক্যাফেতে যায়, তাও খুব কম। তাই তো মেয়ের আজকের আবদারে রাজি হলেন শাহনা বেগম। জীবনে একটু তো ঘোরাঘুরি দরকার আছে, তবু ভয় লাগে, মেয়ে তো। অনুজা মাকে জড়িয়ে ধরে আচমকা খুশি মনে জানায়, তুমি খুব ভালো মা। অনুজার মাথায় হাত বুলালেন শাহনা বেগম, মিষ্টি হেসে বললেন, কয়টায় যাবি? প্রশ্ন শুনে দ্বিধায় পড়ে অনুজা। এই প্রশ্নটা তো করা হয়নি ইহানকে। অনুজা কিছু ভেবে উত্তর দেয়, ঠিক হয়নি মা, তবে রাতের মধ্যে ঠিক হবে। ও আচ্ছা। সেই সন্ধ্যা থেকে ব্যাগ গোছাচ্ছে ইহান, কি এত গোছাচ্ছে নিজে জানে না। একবার ব্যাগে কিছু নিচ্ছে, আর একবার কিছু সময় পরপর বের করছে। অস্থির আর পাগল পাগল লাগছে নিজেকে। এতটা এক্সাইটেড হওয়ার মতো কিছু কি ঘটেছে? হঠাৎ কারোর কাশির শব্দ শোনা যায়। ইহান বুঝতে পারে অনুজা এসেছে। ইহান দেরি করে না, দ্রুত ছুটে যায় বেলকুনি ঘরে। সত্যি সত্যি অনুজাকে দাঁড়াতে দেখে খুব খুশি হয়। অনুজা আগে বলে, আমার কিছু জানার ছিল। ইহান তড়িৎ হাসি মুখে জবাব দেয়, জি বলুন। কাল আমরা কয়টায় যাচ্ছি? যে কয়টা থেকে আপনি আমায় সহ্য করতে চাইবেন। তবে সকাল 7টা। ওটা খুব দেরি হচ্ছে না? তাহলে 6:30। ইহান নাবোধক মাথা নাড়ে, ঘোর অভিযোগ জানিয়ে শীতল স্বরে আওড়ায়, ভোর 6টা। ভোর 6টার কথা শুনে অনুজা বেশ অবাক হলো, তবু কিছু বলল না, চুপচাপ মেনে নিয়ে জানালো, ঠিক আছে। ইহান খুশি হলো, মুচকি হেসে বলল, শুভরাত্রি রাত্রি প্রিয়া। অনুজার উত্তরের অপেক্ষা করলো না ইহান, চলে গেল, দ্রুত ছুটে গেল ভিতরে। এখনো যে তার গোছগাছ করা বাকি। অনুজা চুপচাপ দাঁড়িয়ে রইল, ইহানের রুমের জানালা দিয়ে ইহানের কার্যকলাপ দেখছে। ইহান এদিক সেদিক ছুটছে আর ব্যাগপত্র গুছাচ্ছে। অনুজা বুঝছে না কি এমন গোছাচ্ছে ইহান এই এক সন্ধ্যার জন্য। অনুজা নীরবে দীর্ঘশ্বাস ছাড়ল। ছেলেটা কেন যে এতটা পাগল তার প্রতি কে জানে। অনুজা ভিতরে ঢুকলো। রাতের আকাশে থাকা চাঁদটা হঠাৎ মেঘের আড়াল হলো। লাগাতার অ্যালার্ম বাজছে ইহানের ঘরে, তাও একটা অ্যালার্ম না, গুনে গুনে 5টা অ্যালার্ম বাজছে, যার মধ্যে একটা হলো মোবাইল সেট করা অ্যালার্ম, আর বাকি 4টা ঘড়ির অ্যালার্ম। ইহানের খুব ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস নেই, যার দরুন এমন সব ব্যবস্থা। মাথার চারিদিকে আচমকায় ঝনঝন করে উঠতেই চমকে উঠল ইহান। হাতে অ্যালার্ম ঘড়ি দুটো ছুঁড়ে মারল মাথার কাছে। অ্যালার্ম ঘড়ি দুটো ছিল ইহানের মাথার কাছে, বাকি দুটা ছিল পায়ের কাছে, আর টেবিলের উপর ছিল মোবাইল। ইহান লাথি মেরে পায়ের কাছে থাকা দুটো অ্যালার্ম ঘুরিয়ে ছুঁড়ে মারল মেঝেতে, ঝনঝন করে শব্দ হলো তাতে। এরপরেই লাস্টের মোবাইল অ্যালার্মটা বাজতে রইল। সে বলছিল, ইহান ওঠো, আজ তোমার জন্য বিশেষ একটা দিন, আজ তুমি আর অনু পাখি একসাথে থাকবে। কথাটা দুবার কানে বাজতেই লাফ মেরে শোয়া থেকে উঠে বসলো ইহান। ঘড়িতে তখন 5টা 20 বাজে, প্রকৃতিতে ভোরের আলো ফুটতে শুরু করেছে কেবল। ইহান লাফ মেরে বিছানা থেকে নামলো, দৌড়ে ছুটে গেল ওয়াশরুমে। ঘড়িতে তখন 6টা 2। অনুজা বসে আছে বাস স্ট্যান্ডের কাছে ফুটপাতের উপরে। আশপাশ জনশূন্য, খুব একটা মানুষ নেই বলেই চলে। অনুজার পরনে গ্রিন কালারের চুড়িদার, খোলা চুল, মাথায় ঘোমটা দেওয়া, হালকা সাজ, ঠোঁটে লাল রঙা অল্প লিপস্টিক, কাঁধে ছোট্ট ব্যাগ। অনুজা একবার ভেবেছিল গোসল সেরে আসবে, কিন্তু সময়ের অপেক্ষা হলো না। নামাজ পড়ে দ্রুত তৈরি হয়ে চলে এসেছে সে, অথচ দেখো ইহানের খবর নেই। অনুজা নিজের হাত ঘড়িটা দেখল, 6টা 5 বেজে গেছে। ইহানের আগমন ঘটে তখন। এলোমেলো চুলে, গায়ে জর্ণ মেরুন কালারের শার্ট, সাই রঙা প্যান্ট, কাঁধে কালো ট্রাভেলিং ব্যাগ,
এক প্রকার দৌড়ে ছুটে আসছে ইহান। অনুজা তাকে দেখলো, খুব একটা উৎফুল্লতা দেখালো না। ইহান ছুটে এসে শ্বাস ফেলে বলল, দুঃখিত অনুজা, একটু দেরি হয়ে গেল। অনুজা উঠে দাঁড়ালো, শান্ত স্বরে বলল, কোনো ব্যাপার না, আমরা এখন কোথায় যাব বলুন? ইহানের সাথে সাথে উত্তর, ওই দূরে মোতালেব নানার টং দোকানে। ঘড়ির কাঁটায় 6:30 ছাড়িয়ে সেই বাস স্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে প্রায় 40 মিনিটের রাস্তা পেরিয়ে টং দোকানে চা খেতে এসেছে ইহান আর অনুজা। অনুজা বেশ বিরক্ত, এভাবে কেউ এত দূর হেঁটে হেঁটে আসে? আর পুরো রাস্তায় ইহানের বকবকানি তো আছে। অনুজা বেশ টের পাচ্ছে আজকে দিনটা তার বড়ই বিচ্ছিরি যাবে। রাস্তাটা 3 মাথার মোড়, তার মাঝ বরাবর দিয়ে টঙের দোকান। দোকানে দুই পাশে মস্ত বড় দুখানা গাছ, গাছ ছুঁয়ে সকলের ফুরফুরে বাতাস বইছে। বাতাসের সঙ্গে স্পর্শে আসতেই বিরক্তি ভাবটা খানিক হলো কমলো অনুজার। ইহান তার কাঁধের ব্যাগটা সামনে বেঞ্চিতে রাখলো, এক প্রকার অনুজাকে উদ্দেশ্য করে বলল, বসুন অনু। অনুজা বসলো। ইহান এগিয়ে গেল দোকানদারের কাছে। একজন বুড়োর মতো লোক, গায়ে সাদা সেন্টু গেঞ্জি আর সাদা লুঙ্গি, মুখ ভর্তি সাদা দাড়ি, মাথায় নামাজের টুপি। ইহান তার কাছে এগিয়ে গিয়ে বলল, নানা ভাই, 2 কাপ কড়া করে রং চা দিও, সঙ্গে পাউরুটি। মোতালেব নানা ভাই মৃদু হাসলেন, বলেন, তুমি বহো, আমি এখনই দিতাছি। ইহান বসল। অনুজা থেকে খানিক দূরত্ব নিয়ে বসল। অনুজা আশপাশ দেখে শহরের দক্ষিণ দিকে এমন সুন্দর গ্রামীণ জায়গা আছে সে তো জানতই না অনুজা। গাছের ডালে বসা সকলের সুমধুর কণ্ঠে ভাষা পাখির কলরব শোনা যায়। অনুজা চোখ বন্ধ করে ফেলে নিমিষেই। জীবনের সব ক্লান্তিকর মুহূর্ত আচমকেই কোথায় যেন হারিয়ে যায়। বাতাসের মৃদু ধাক্কায় অনুজার মাথার ঘোমটাটা দোলে, শরীর নাড়িয়ে দেয় সঙ্গে সঙ্গে। অনুজার ভালো লাগছে, বেশ ভালো লাগছে। ইহান দূর থেকে তাকে দেখে, হেসে ফেলে আপনা আপনি, মনে মনে বলে, আপনি এত স্নিগ্ধনীয় কেন অনু? মিনিট 10 যেতেই চায়ের দেখা পাওয়া যায়। ইহান অনুজার হাতে 1 কাপ চা আর ছোট্ট গোল পাউরুটি ধরিয়ে দিয়ে বলে, এগুলো খান, ভালো লাগবে অনু। অনুজা দ্বিধাহীন নিল। আছে ইহানের কথা শুনবে, কোনো কিছুতেই কিছু অভিযোগ জানাবে না। যেহেতু আজকের দিনটা ইহানকে দিয়েছে, তাই এমন সিদ্ধান্ত। অনুজা চায়ের কাপে রুটি ভিজিয়ে খেতে শুরু করলো। রুটি অনেক নরম, বেশ লাগলো খেতে। অনুজা একটুখানি মুখে পড়তেই বলে উঠল, দারুণ। বিনিময়ে ইহান একটু হাসলো, চায়ের চুমুক দিল। এর পরপরই টঙের দোকানে চায়ের আসর শেষ করতে করতে প্রায় 20 মিনিট কাটলো ইহান অনুজার। ঘড়িতে 7টা বেজে গেছে। ইহান চায়ের বিল মিটিয়ে পড়ল। চাটা দারুণ ছিল নানা ভাই। উত্তরে মৃদু হেসে এতটুকু বলেন দোকানে। আবার এই সোনাতি। মাথা নাড়িয়ে সম্মতি জানায় ইহান, যার অর্থ আচ্ছা। পাশাপাশি উদ্দেশ্যহীন হাঁটছে অনুজা, কোথায় যাচ্ছে জানে না। দুপাশে সারি সারি গাছপালা, মাঝখানে পিচ ঢালা রাস্তা, আশপাশ মানুষহীন। খারাপ লাগছে না, ইহান হাঁটতে হাঁটতে জানালো। চায়ের আয়োজন আপনার পছন্দ হয়েছিল অনু? অনুজা নীরবে শুধায়। ইহান খুশি হয়। অনুজা বলে, আমরা কোথায় যাব? আপনি যেখানে যেতে চাইবেন। আপনার মনে হয় আমি শহরের আনাচে কানাচে সব জায়গায় চিনে বসে আছি? অবশ্যই বসে নেই। তাহলে কিছুই না। আমরা কি হাঁটতেই থাকবো? আপনি চাইলে আমি তাও করতে প্রস্তুত। অনুজা বিরক্তি নিয়ে তাকলো। চা খাওয়ার পর যতটা ভালো লাগার সৃষ্টি হয়েছিল, ইহানের তেরামির কথা শুনে পুরোটাই হাওয়া হয়ে গেল। অনুজা বলল, অকারণে মজা করবেন না ইহান। আমার সব কথাই আপনার মজা কেন লাগে বলুন তো? কারণ আমি মানুষটাই জোকার। আপনার মুখে অপমান শুনতেও দারুণ লাগে। অনুজা চুপ হয়ে গেল। ঘড়ির কাঁটা টিকটিক করে। তখন প্রকৃতিতে মৃদু মৃদু রোদের দেখা পাওয়া যায়। শীতল পরিবেশ ধীরে ধীরে উষ্ণ হাওয়ায় বায়না ধরে। অনুজা ইহান তখন হাঁটে। হঠাৎ দূর থেকে ভ্যানের দেখা পাওয়া যায়। ইহান মুচকি হাসে। অবশেষে যেন যাহার খোঁজ ছিল তাহা পাওয়া গেল। ইহান বলে, দাঁড়ান অনুজা। অনুজা দাঁড়িয়ে পড়ল। দূরের ভ্যান তখন খুবই নিকটে। ইহান হাত বাড়িয়ে ভ্যান থামালো। অনুজা অবাক হয়ে তাকিয়ে, মাথায় প্রশ্ন জাগলো সঙ্গে সঙ্গে। ইহান কি এটাই করেই যাওয়ার পরিকল্পনা করছে নাকি? ইহান এগিয়ে গিয়ে ভ্যান চালককে কি যেন বলল। কিছু সময় তাদের মধ্যে তর্কাতর্কি হলো। অতঃপর ভ্যান চালক রাজি হলো। ইহান তার কাঁধের ব্যাগ ভ্যানের উপর রেখে অনুজাকে ডাকতে গেল। বলল, আসুন অনু। অনুজা আসলো না, উল্টো প্রশ্ন করলো, আমরা কি এটাই করে যাব ইহান? ইহানের তড়িৎ উত্তর, জি। আমার ভয় লাগছে। ভয় কিসের? আমি তো আছি। আমি তবুও ভয় পাবো। সাহস নিয়ে এসে তো দেখুন,
আপনি ঠকবেন না। অন্য কিছুতে যাওয়া যায় না? আপনার নজরে আশেপাশে অন্য কিছু আছে? অনুজা আশপাশ দেখলো, কিচ্ছু নেই। অনুজা ভীত হলো। আমি এগুলোতে কখনো উঠিনি। তাতে কি, আজ উঠবেন? অনুজা উঠলো না, দাঁড়িয়ে রইল। ভ্যান চালক তাড়া দিচ্ছেন। ইহান বলল, দেরি হচ্ছে অনু। হোক, আমি ওসবে যাব না। ইহান তার কপাল চুলকায়, কিছু সময় চুপ থেকে জানায়, সত্যি যাবেন না? তনুজার জিদি উত্তর, না। ইহান মেনে নিল, ভাব নিয়ে বলল, ঠিক আছে, কিন্তু এরপর আমি রাতটুকু নিতে চাইলেও আপনি বারণ করতে পারবেন না। অনুজা চোখ মুখ রাঙ্গায়, শক্ত কণ্ঠে শুধায়, মানেটা খুব সহজ। আপনি দিনটাকে যতটা দেরি করবেন আমি রাতটাকে ততটা নিকটে নিয়ে আসবো। অনুজা কথার অর্থ বুঝলো, খানিকটা রাগ নিয়ে বলল, আপনি একটা অভদ্র লোক ইহান। ইহান হেসে ওঠে, খুবই চমৎকার দেখায় সেই হাসি। ইহান একটু ঝুঁকে অনুজার দিকে। অনুজা চমকে যায়। ইহান অনুজার কানের কাছে ঠোঁটটা নিয়ে শীতল স্বরে আওড়ায়, আমাকে অভদ্র বলবেন না অনু। আমি সত্যি সত্যি অভদ্র হয়ে গেলে আপনি কিন্তু কলঙ্কিত হবেন। মুখ ভার করে পা ঝুলিয়ে ভ্যানের সামনে বসে আছে অনুজা। ভ্যান ছুটছে তার আপন গতিতে। অনুজার পাশে পা ঝুলিয়ে বসে আছে ইহান। মুখ জুড়ে তার রহস্যময়ী হাসি, যেন অনুজাকে দমাতে পেরে খুব ভালো লাগছে। অনুজা কিছুক্ষণ পর পর ইহানের দিকে তাকাচ্ছে, যা দেখে ইহান শুধু হাসে। অনুজা বেশ বিরক্তি নিয়ে বলে, হাসাহাসি বন্ধ করুন ইহান, আপনার হাসিতে আমার অসহ্য লাগে। ইহান হাসি থামালো না, উল্টো বলল, আপনাকে অসহ্যকর অনুভূতি দেওয়ার জন্য হলেও আমি বারবার হাসবো অনু। অনুজা চোখ রাঙিয়ে তাকালো, কিছু বলে না। কিছু সময় পর বিরক্তি নিয়ে আবার রাস্তার দিকে তাকায়। সারি সারি গাছ পেরিয়ে তারা ছুটছে। একটু একটু করে প্রকৃতিতে রোদ্দুর ছোঁয়া পড়ছে। একটু একটু করে প্রকৃতিতে রোদ্দুরের ছোঁয়া পড়ছে। বাতাস বইছে চারিপাশে। অনুজা বেশিক্ষণ চুপ থেকে বুঝতে পারল তার বেশ ভালো লাগছে। ভ্যানে চড়তে তার দারুণ লাগছে। পিচঢালা রাস্তায় দ্বিধাহীন কি সুন্দর। তারা যাচ্ছে, সারি সারি গাছের ছায়ারা তাদের আদর করছে। মাথার উপর সাদা আকাশটা কেমন যেন খিলখিলিয়ে হাসে। অনুজা হঠাৎ আনমনে হাসলো। মাথায় ছোঁয়ানো ঘোমটাটা মৃদু নেড়ে পড়ল। বাতাস ছুঁইল চুল। অনুজা ঠাউরে আনলো না তা, তবুও মিষ্টি হাসলো। সবুজের বুকে চোখ বুলালো বারবার। ইহান পুরোটা সময় অনুজার দিকে তাকিয়ে রইল। অবুজ মেয়েটার কাণ্ড দেখলো। কে বলবে, এতক্ষণ আগে ভয় পাবো বলে ভ্যানে উঠতে বারণ করছিল, মুখ ভার করেছিল নিমিষে। ইহান শটান হয়ে শুয়ে পড়ল ভ্যানে, চোখ বন্ধ করে পড়ল, ওহে শূন্য পৃথিবী, তুমি কেন দেও না তাকে যাকে আমি চাই, যার মায়ায় প্রতিক্ষণে নিজেকে হারাই। ভ্যানের যাত্রা চলো 30 মিনিট। এরপরে ইহান অনুজা নামলো, তা ফাঁকা রাস্তায়। দূর দূরান্তে কিছু দেখা নেই। অনুজা বেশ অবাক হয়ে বলল, আমরা এখানে নামলাম কেন? ইহান ভ্যান চালকের ভাড়া দিতে দিতে বলল, কারণ এখানে আমাদের কেউ নিতে আসবে না। অনুজার বিস্ময় শেষ রইল না। ইহান তাদের মাঝে কাউকে ডাকবে এটা ভাবিনি অনুজা। অনুজা খুব একটা না ভেবেই বলল, ও আচ্ছা। ভ্যান চালক চলে গেল। ইহান অনুজা দাঁড়িয়ে। তীব্র রোদের ঝলকানি ধীরে ধীরে পারে। গরম লাগা শুরু করে মুহূর্তে। অনুজা কপালের ঘাম মুছতে মুছতে বলে, কখন আসবে নিতে? ইহান চারপাশ দেখে বলে, শীঘ্রই। অনুজা বিরক্ত বোধ করে। একটা কল করছেন না কেন? সে কি আমার খালাতো ভাই লাগে যে কল করব? আর তাছাড়া তার ফোন নম্বর নেই আমার কাছে। অদ্ভুত তো, যে আসবে সেই নিশ্চয়ই আপনার পরিচিত কেউ। ফোন নাম্বার রাখবেন না? ইহানের তড়িৎ উত্তর। প্রয়োজন মনে হয়নি। অনুজা কিছু বলতে পারল না। এই ইহানের কার্যকলাপ তার মাথায় ঢুকে না। আচমকাই গায়ে বাতাসের স্পর্শ লাগতেই অনুজার ভালো লাগা শুরু হয়। ক্লান্ত ভাবটা খানিক হলো কমে। ঘড়িতে মাত্র সকাল 8টা, অথচ গরম কি পরিমাণ লাগছিল। তারা গাছের ছাউনিতে থাকলেও বাতাস ছিল না আশপাশে। অনুজা ফিরে তাকায়, দেখতে পায় ইহান একটা ছোট্ট হাত ফাঁকা দিয়ে বাতাস করছে। অনুজা বিব্রতবোধ হয়। মানা করতে গেলেও ইহান বাধা দেয়, শীতল স্বরে আওড়ায়, আপনার কষ্ট হোক এ আমি চাই না অনু, তাই বারণ করবেন না প্লিজ। অনুজা মেনে নিল। মিনিট 5 সময় আরও গেল। হঠাৎ বাসের শব্দ শোনা যায়। অনুজা তড়িৎ চমকে ওঠে। তার কেন যেন মনে হয় ইহান তাদের জন্য বাসের ব্যবস্থা করেছে। তবুও বুঝতে হবে না হয়তো। বাস এসে সোজা ইহানদের সামনে থামে। ইহান বলে, এতক্ষণ দেরি করে কেউ? কন্ট্রাক্টর হেসে বলে, যাত্রী নামাইতে উঠাইতে আইছিলাম ভাই। ইহান তার অভিযোগ জানালো না, বলো, আমি যে সিট রেখেছিলাম রাখা হয়েছে তো? জি ভাই। ঠিক আছে, চলুন অনুজা। অনুজা হেঁটে যায়, কিন্তু ঘাবলাটা বাজলো যখন তখন ইহান তাকে বলল, অনু
আমরা বাসের ছাদে করে যাব। অনুযার সেই কি থমকানো চাহনি। এ ছেলে নিশ্চয়ই পাগল হয়ে গেছে, না হলে এমন ভয়ঙ্কর কথা কেউ বলে? কন্ট্রাক্টর ইহানের কাঁধের ব্যাগটা ছাদে রেখে বলে, যান ভাই। আচ্ছা। অনুচার চোখ রাঙিয়ে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে, যার অর্থ হচ্ছে সে যাবে না। অনুযার চাহনি ইহান বেশ বুঝতে পেরেছে, তবুও বলল, কি হলো অনু, আসুন, আমাদের দেরি হচ্ছে। আপনি কি আমাকে মারার পরিকল্পনা নিয়ে এসেছেন ইহান? আপনাকে মারার আগে আমার মৃত্যু হোক অনু। দেখুন, কথার মায়া ফেলা বন্ধ করুন। যে গোটা আমিটার মায়ায় পড়ল না, সে কি করে সামান্য কথার মায়ায় পড়ার ভয় পাচ্ছে? আমি কোনো ভয় পাচ্ছি না ইহান। তাহলে দাঁড়িয়ে কেন আছেন? উঠুন জলদি। আমি বাসের ছাদে কিছুতেই উঠব না ইহান। আপনি কিন্তু আবার দেরি করছেন অনু। দেরি করলে করছি, একটা দিন দিয়েছি বলে যা খুশি তাই করবেন নাকি? আমি কিন্তু কিছুই করিনি অনু, খামোখা অভিযোগ দিবেন না। বাস কন্ট্রাক্টর তারা দিচ্ছেন, এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে তারা? বাসের যাত্রীরাও বিরক্ত বোধ করছে এখন। ইহান আবার কপাল কুচকালো, বেশ ভাব নিয়ে বলল, আজকে রাতটাও তবে আমি নিয়ে নিলাম অনু। কন্ডাক্টরকে বলছি আমার ব্যাগটাকে নামিয়ে দিতে। এই বলে উচ্চ আওয়াজে ডাকলো ইহান। কন্ডাক্টর। প্রায় মিনিট 5 সময় লাগলো অনুচার বাসের ছাদে উঠতে। প্রতিটা পা উপরে ওঠার ক্ষেত্রে অনুচার ইচ্ছে করছিল ইহানের মাথাটা ফাটিয়ে দিতে। বারবার শুধু রাত নিবে বলে ভয় দেখাচ্ছে। আর অদ্ভুত বিষয়, অনুযাও ভয় পাচ্ছে। ইহান উঠল তার আরও 5 মিনিট পর। সে যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে কন্ট্রাক্টরের হাতে কিছু টাকা ধরিয়ে দিল এবং বলল, এটা এতক্ষণ দাঁড়িয়ে থাকার জন্য। কন্ট্রাক্টর নিতে চায়নি, তবু ইহান জোর করে দিল। বাস চলতে শুরু করলো। অনুযার বুক কাঁপে, তার মনে এই বুঝি বাস উল্টে পড়বে নিচে। অনুযার ভয় তো লাগে। সে বলে, এমনটা কেন করলেন ইহান? বাসের ভেতর দিয়ে গেলে কি হতো? আজীবন তো বাসের ভিতর দিয়ে গেলেন, আজ না হয় একটু ভিন্নভাবে যান, কথা দিচ্ছি খারাপ লাগবে না। অনুজা চুপ হয়ে যায়। হঠাৎই কানে ইয়ারফোন দেওয়ার অনুভূতি আসে। অনুজা ঘুরে তাকায়। ইহান সঙ্গে সঙ্গেই বলে, হুশ নড়ে না। অনুজা থেমে যায়। এর কিছুক্ষণ পরই কানে বাজে কিছু সুন্দর প্রকৃতির শব্দ। টুংটাং টু, টুংটাং টুং, নিরিবিলি কিছু টোন শব্দদের ঝলকানি। বাতাসের গতি ধীরে ধীরে বাড়ে। অনুজার ভয় তো লাগে, তবু সে শান্ত থাকে, নিরিবিলি চুপচাপ। অনুজা অনুভব করে সুন্দর সময়, সুন্দর প্রকৃতি। নীল আকাশের বুকে উড়ে চলা এক ঝাঁক পাখি, ছুটে চলা দৃশ্য, বাতাসে তার সমস্ত শরীর নাড়িয়ে দেওয়ার অনুভূতি। সে বড় ভয় মিশ্রিত দারুণ অনুভূতি। এখন তাকিয়ে থাকে অনুজার দিকে। হাত ধরতে ইচ্ছে হয়, তবুও হাত ধরার সাহস দেখে না। এই যে বিশ্বাসে ব্যাঘাত দেওয়ার বড় অস্ত্র। ইহান দীর্ঘশ্বাস ফেলে। আচমকাই সামনের এক গাছের ডাল সামনে আসতেই না চাইতো অনুজার মাথা নুয়ে দেয় ইহান। বিস্মিত কণ্ঠে আওড়ায়, সাবধান। অনুজা অবাক হয়, বুঝতে পারে। চেরয় ইহানের মুখশ্রীর দিকে। সময় যায় কিছুক্ষণ, এরপরই দৃষ্টি নামিয়ে ফেলে। টানা 1.5 ঘন্টা বাস যাত্রা করে শেষ করে ইহান অনুজা নামে। ইহান বাস চালক ও কন্ডাক্টরকে ধন্যবাদ জানিয়ে নিজ গন্তব্যে ছোটে। অনুজা যায় তার পিছু পিছু। অজানা এক কারণে তার খুব ভালো লাগছে, খুব বেশি ভালো লাগছে। ইহান হাঁটা ধরে হঠাৎ বলে, আপনি আমার সাথে অন্যায় করছেন অনু। অনুজার পা থেমে গেল, থমকে দাঁড়িয়ে পড়ল। চোখের পলক ফেলো বার কয়েক। বেশ বিস্ময়ের সঙ্গে প্রশ্ন করলো, মানে? ইহানের তড়িৎ উত্তর, এই যে আপনি হাসছেন, আনমনা হাসছেন, আমার হৃদয় ভেঙে চুরে যাচ্ছে। যন্ত্রণায় সারা অঙ্গ থরথর করে কাঁপছে, অথচ আপনি টের পাচ্ছেন না। এ কি অন্যায় নয়? অনুজা চেরয় কথার অর্থ বুঝতে পারে, তবুও নির্বিকার ভঙ্গিমায় তাকিয়ে থাকে, উত্তর দেয় না। বেশ কিছুক্ষণের নীরবতা কাটিয়ে অনুজা প্রসঙ্গ পাল্টে প্রশ্ন করল, আমরা কি এখানে দাঁড়িয়ে থাকবো ইহান? ইহান কথা বলে না, চুপ করে রয়। অনুজা বিভ্রান্তিতে পড়ে, নিঃশ্বাস ফেলে নিরুপায় ভঙ্গিমায় ডাকে, ইহান। ইহান মলিন হাসে, এগিয়ে গিয়ে বলে, চলুন। অনুজার স্বস্তি লাগে, পিছু পিছু হাঁটে ইহানের। সে এক বিশাল সুন্দর জায়গা। পাহাড়ি ঝর্ণার ঝলমলে শব্দ শোনা যায়। গাছপালায় ভর্তি সুন্দর বন। বনের পাশে পাহাড়ি বিল বয়ে চলে। বিলের পানি এতটাই স্বচ্ছ যে সুন্দর সুন্দর পাথরগুলো দেখা যায়। অনুজা অবাক হয়ে পুরো জায়গাটা দেখে। এত সুন্দর জায়গা এর আগে কখনো দেখেনি অনুজা। ইহান অনুজার পানে তাকিয়ে বলে, আপনার জায়গাটা পছন্দ হয়েছে অনু? অনুজার দ্বিধাহীন উত্তর, খুব।
ইহান মিষ্টি হাসে, ব্যাগ থেকে বের করে কিছু তাঁবু বানানোর সরঞ্জাম। অনুজা অবাক হয়ে বলে, এগুলো দিয়ে কি হবে? ঘর বানিয়ে থাকবো। তখন সকাল 9টা। ইহান তাঁবুর ঘর বানাতে ব্যস্ত, আর অনুজা আশপাশ ঘুরে দেখছে। প্রকৃতি ছুঁয়ে সুন্দর বাতাস বইছে। হঠাৎ ইহানের ডাক শোনা যায়। সে বলে, অনু, এদিকে আসুন, এইটা ধরুন তো। অনুজা দেরি করলো না, দ্রুত এগিয়ে গিয়ে তাঁবুর কোনা আটকানোর জন্য ধরলো। ইহান হাতুড়ি পিটিয়ে তাঁবুর টানানো শেষ করলো। অনুজা তাকিয়ে দৃষ্টি একত্রিত হতেই অনুজা দ্রুত চোখ সরিয়ে নেয়। ইহান হাসে, ফিসফিস করে বলে, খুব দ্রুতই প্রেমে পড়ে গেলেন নাকি অনু? এখনো তো দিন শেষের ঢের বাকি। অনুজা চোখ রাঙায়, ঘোর আপত্তি জানিয়ে বলে, আমি মোটেও প্রেমে পড়িনি ইহান। ইহান উত্তর দেয় না, উঠে দাঁড়ায়, ব্যাগ থেকে বের করে মাছ ধরার বড়শি। অনুজা আবারও হতবাক, বিস্মিত কণ্ঠে শুধায়, এগুলো দিয়ে কি হবে ইহান? ইহান কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে বলে, আমি মাছ ধরবো আর আপনি রান্না করবেন। তাঁবু থেকে বেশ খানিকটা দূরে অবস্থান করছে এক বিশাল নদী। নদীর পানিতে মাছ দেখা যায়। অনুজা ইহান দাঁড়িয়ে একটা গাছের গোড়ায়। ইহান গাছের ছোট্ট ডালে শক্ত সুতো দিয়ে বড়শি বাঁধে, আর বড়শির কোণায় আটকায় মাছি খাবার। অনুজা তাকিয়ে রয়, একটু উচ্চ আওয়াজে ডাকে, ই। পুরোটা বলা হয় না তার আগেই অনুজার মুখ চেপে ধরে ইহান, নিচু গলায় বলে, হুশ, শব্দ নয়, মাছ পালিয়ে যাবে। অনুজার বিস্ময়কর চাহনি নিয়ে তাকিয়ে থাকে ইহানের দিকে। কিছু সময় যায়। ইহানের ব্যাপারটা আন্দাজে আসতেই দ্রুত হাত সরিয়ে ফেলে, অপরাধী নাই বলে, দুঃখিত। অনুজা কিছু বলে না, দৃষ্টি সরিয়ে মাছের দিকে তাকায়। দূরে মাছ লাফায়। ইহান বসে ফেলে নদীতে। কিছু সময় যায়, উঠে আসে মাছ। উচ্চতা খুব একটা বড় নাই। অনুজা লাফিয়ে ওঠে। ঘটনাটা খুবই সুন্দর। অনুজা এমন দৃশ্য আগে কখনো দেখেনি। ইহান আবার বড়শিতে মাছ ধরার খাবার বেঁধে বড় বড়শি নদীতে ফেলে। আরও কিছু সময় পর মাছ উঠে আসে। এমন করে মোট 5খানা মাছ ধরে ইহান। এরপর বলে, চলুন অনু, আর লাগবে না। অনুজাও বিনা বাক্যে হাঁটলো। সময়টাকে খুব সুন্দরভাবে অনুভব করছে অনুজা। তার ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। তাঁবুর নিকট ফিরতেই মাছ কাটায় হাত দিল ইহান, কিন্তু তার আগে ব্যাগের ভেতর থাকা কিছু ফল বের করে দিল অনুজাকে, সঙ্গে একটা ছুরি। কেটে খাওয়ার জন্য অনুজা নিল, তার খিদে পেয়েছে। ইহান মাছ কেটে ধুতে গেল দূরে। অনুজা অবাক হয়ে তাকিয়ে রইল। ইহান মাছ কাটতে জানে, এ যেন তার ধারণার বাইরে ছিল, তাও আবার ছুরি দিয়ে। নির্ঘাত ডিসকভারি দেখে এসেছে, কথাটা ভেবে হেসে ফেলে অনুজা। ইহান ফিরে এলো 15 মিনিট পর। হাত থেকে মাছের গন্ধ আসছে মৃদু। ইহান পাত্তা দিল না। ইহান যখন মাছের পাত্র নিচে রাখে, তখন কতগুলো প্লেট ভরা ফল কেটে এগিয়ে দিল অনুজা। ইহান বিস্ময় নেই তাকিয়ে। অনুজা বলে, এতটা অবাক হওয়ার মতো কিছু হয়নি ইহান। ইহানের তড়িৎ উত্তর আসে, ইহানও অবাক হচ্ছে না? তাহলে অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন কেন? আপনাকে কিভাবে বোঝাবো অনু? আপনাকে দেখলেই আমার চোখ জোড়া অদ্ভুত হয়ে ওঠে। ঢং করা বন্ধ করুন। ছেলে মানুষ ঢং করে নাকি? ঢং হলো মেয়েদের ভূষণ, এতে ছেলেদের মানায় না। আপনি কি আমায় অপমান করছেন? অবশ্যই না। অনুজের চোখ রাঙ্গায়। ইহান হাসে, উচ্চ শব্দে হাসে। তার হাসিতে গাছে ছুঁয়ে থাকা পাখিরা হালকা নড়চড় ওঠে। বেলা প্রায় 11টার কাটাই ছুঁই ছুঁই। ভোজন হিসাবে আছে মাছ ভাজা আর খিচুড়ি। চুলা বানানোর জন্য ব্যবহার করা হয়েছে ইট পাথর, পোড়ানোর জন্য কিছু গাছের ডালপালা। এগুলো সব ইহান আগে ভাগেই জোগাড় করে নিয়েছিল। ওই যে আসার আগে মাঝখানে একদিন সময় ছিল না, তখনই আগে ভাগে এসে কিছু সরঞ্জাম রেখে যায়। অনুজা গালে হাত দিয়ে তাকিয়ে আছে বহমান ওই ঝর্ণার দিকে। তার মনে হচ্ছে এক সেট জাম আনলে বেশ হতো। ইহানকে দূরে পাঠিয়ে ঝর্ণার পানিতে নাও যেত, কিন্তু আফসোস এমনটা করা যাচ্ছে না। ইহান রান্না করছে, অথচ কথা ছিল অনুজা রাঁধবে। অনুজারও দ্বিধা ছিল না, কিন্তু ইহান দেয়নি। জীবনের আজকের দিনটা ইহান আজীবন মনে রাখবে। একটা মেয়ের জন্য ইহান রান্না করেছিল, কি বিস্ময়কর ব্যাপার না? ইহান কিছুক্ষণ পরপর অনুজাকে দেখে, তার শুধু একটাই আফসোস লাগে, অনুজা কেন তাকে বলছে না? যেমনভাবে ইহান অনুজাকে বলছে, তেমনভাবে অনুজা কেন ইহানকে বলছে না? ইহান দীর্ঘশ্বাস ফেলে, মনোযোগ দেয় রান্না বানায়। ঘড়ির কাঁটায় 12:30 ছুঁই ছুঁই। ইহানের রান্না বান্না শেষ। অনুজা চুপচাপ তখনও বসে। মাঝে একবার উঠে এসে দাঁড়িয়েছিল ইহানের কাছে, কিন্তু ইহান দাঁড়াতে দেয়নি। ইহানের ধারণা অনুজা তার রান্নার সময় দাঁড়িয়ে থাকলে সে কিছু রান্না করতে পারবে না। ইহান খাবারের পাত্র তাঁবুর ভিতর নিয়ে রাখে। অনেক খুঁজিয়ে ব্যাগ থেকে কিছু একটা বের করে, এরপর এগিয়ে যায় অনুজার দিকে।
অনুজা নিরিবিলি ঝর্ণার স্রোতের দিকে তাকিয়ে রয়। হিমশীতল বাতাস বয়, চারপাশে বড় বড় গাছ থাকে, রোদ্দুরের ছোঁয়া তেমন নেই। চারপাশ ছায়াময়, পাতায় ভর্তি সোনালি ওঠান, বেশ সুন্দর। অনুজার মনে হয় জীবনের সব ক্লান্তি তার দূর হয়ে গেছে। এখানে তার নিজস্ব একটা ছোট বাড়ি থাকলে বেশ হতো। রোজ বিকেলে কফি খেতে খেতে বই পড়া যেত। বৃষ্টি নামলে বারান্দায় চাদর মুড়ি দিয়ে চা খেতে খেতে বৃষ্টির ফোঁটা অনুভব করা যেত। দারুণ ব্যাপার, ভাবতেই ভালো লাগছে অনুজার। কেউ একজন বলেছেন একা একা ভাবতে নেই, সঙ্গে কেউ থাকলে তাকে শুনিয়ে ভাবতে হয়। অনুজা চমকে ওঠে, পাশ থেকে ইহানকে দেখে বলে, সেই কেউটা কে শুনি? পাশ ফিরে ইহানকে দেখে বলে। ইহান বেশ আয়েশ করে বসে, হাতের জিনিস আড়াল করে, ভাব নিয়ে বলে, কে আবার? আমি। অনুজা হেসে ফেলে, খুবই মধুময় দেখায় সেই হাসি। ইহান আনমনে আওড়ায়, হাসেন আপনি, অথচ ব্যথা লাগে আমার, অদ্ভুত না? অনুজা অস্পষ্ট কিছু শব্দ শুনে শুধায়, কিছু বললেন? আপনাকে বলে কি লাভ? আপনি তো আর আমায় বুঝেন না। পৃথিবীতে আমি কি একা মেয়ে মানুষ বলুন? আরো অনেক মেয়ে আছে। আমার কাছে মনে হয় না আমার মধ্যে এমন কোনো বিশেষ গুণ আছে যার জন্য একটা ছেলে আমার প্রতি আকৃষ্ট হতে পারে। অথচ আমি আকৃষ্টে জর্জরিত। আপনার চোখ নেই? নিরাশ অনুজা। কথার অর্থটা অমন ছিল না। অনুজা বলে, আপনার চয়েস ভালো না। আমার মুগ্ধতা কাটাতে নিজেকে নিচে নামাবেন না, বিষয়টা ভালো লাগবে না। অনুজা থেমে গেল, মন খারাপে দৌলতে পড়ল। আপনি কেন বোঝেন না? আপনি কেন মানছেন না? কি মানবো? আপনি আমায় ভালোবাসেন। আমি আপনাকে ভালোবাসি না ইহান, আর কখনো বাসবও না। ঠিক আছে, বাসতে হবে না, আমি বাসবো, আপনি শুধু রাজি হয়ে যান। এই প্রসঙ্গ পাল্টান। ঠিক আছে, পাল্টে দিলাম। রান্না শেষ? নেমে আসলো অনেকক্ষণের নীরবতা। প্রকৃতির গাছ ছুঁয়ে নামলো গাছের সবুজ পাতা। ইহান অনুজা বসে, চুপচাপ বসে। প্রকৃতিরাও বুঝি টের পায় কিছু। একজন বোঝায় নিজের অনুভূতি, অথচ অন্যজন তা বুঝতে নারাজ। এত কিসের বাধা তার, কিসের আপত্তি? কিছু মানুষ ভালোবাসা পায় না, আরে পেও কেন নিচ্ছে না? আমি যদি আপনাকে কিছু দিতে চাই অনু, আপনি কি নিবেন? হঠাৎই নীরবতার দড়ি ছিন্ন করে কথাটা বলো ইহান। কথা শুনে অনুজা ঘুরে তাকায়, প্রশ্ন করে তৎক্ষণাৎ, আপনার মনে হয় না এই আবদারটা শোভনীয় নয়? আমি জানি শোভনীয় নয়, তবু আমি চাইবো আপনি উপহারটা নিন। আমি নিব না ইহান। প্লিজ অনু, নিন। এ বলে আড়াল করে রাখা জিনিসটা বের করলো ইহান, একটা শপিং ব্যাগ। ব্যাগের ভিতর সুন্দর শাড়ি, মেরুন রঙের সুতির শাড়ি। অনুজার পছন্দ হয়েছে, কিন্তু তবু অনুজা এটা নিতে পারবে না। বাসে নিলে হাজারটা প্রশ্ন আসবে, এত প্রশ্নের উত্তর অনুজা দিবে কি করে? তার থেকে বড় কথা, এটা নিলে ইহানের অনুজার প্রতি অনুভূতি বা প্রত্যাশা আরো বেড়ে যেতে পারে। তাই ইহান যতই বলুক অনুজা এটা নিবে না। ইহান শাড়িটা অনুজার হাতে এগিয়ে দিল। অনুজা নিল। ইহান প্রশ্ন করলো, শাড়িটা কেমন? সুন্দর, কিন্তু আমি এটা নিতে পারবো না ইহান। ফিরিয়ে দিয়ে বলল অনুজা। ইহানের হতাশার মুখ। সে শুধায়, আমি আপনাকে অনুরোধ করছি অনু, প্লিজ ইহান, আপনি বুঝুন, এটা নিলে বাসায় হাজারটা প্রশ্ন উঠবে। আমি সেই প্রশ্নের ভার নিতে পারবো না। তাই প্লিজ এটা নেওয়ার অনুরোধ করবেন না। ইহান আর পুনরায় কিছু বলল না, বসে রইল অনেকক্ষণ। দীর্ঘ নিঃশ্বাস চালো, বুঝলো। পরিশেষে বলল, আপনাকে নিতে হবে না অনু, আপনি শুধু আজকের বাকি দিনটুকুর জন্য পড়ুন, এবার অন্তত মানা করবেন না। ইহানের শেষ আশা। অনুজা মেনে নিল, সেও আর মানা করতে পারল না, বলল, ঠিক আছে। অনুজা পুনরায় শাড়িটা হাতে নিল। তাতে পেটিকোট, ব্লাউজ সবই ছিল। হঠাৎই ইহান বলে, আমার কিছু কাজ আছে অনু, আপনি কি আধা ঘন্টা এখানে একা কাটাতে পারবেন? অনুজা অবাক হয়ে বলল, কোথায় যাবেন? দূরে নয়, কাছেই যাব, আপনি ডাকলেই আমায় পাবেন। আপনি যাবেনটা কোথায়? আসলে গোসল করতে যাব। আমার আবার মেয়ে মানুষদের সামনে গোসল করতে লজ্জা লাগে, তাই আর কি। ইহানের কথা শুনে অনুজা হেসে ফেলে। ও এই ব্যাপার, আচ্ছা যান। ইহান তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়, ভাব নিয়ে বলে, আমি কিন্তু আধা ঘন্টার আগে ফিরছি না, আমার আবার গোসল করতে আধা ঘন্টা সময় লাগে। ঠিক আছে যান, সমস্যা নেই। ইহান আর দাঁড়ালো না, তাঁবুতে ঢুকে নিজের জামা কাপড় নিয়ে চলে গেল। যাওয়ার পথে আবার বলল, আমি কিন্তু সত্যি সত্যি আধা ঘন্টার আগে ফিরছি না। অনুজা হাসতে হাসতে জবাব দিল, ঠিক আছে ইহান, আমি ভীত নই। আচ্ছা। ইহান চলে গেল। অনুজা ইহানের যাওয়ার পানে তাকিয়ে রইল। হঠাৎ তার মনটা নিচে উঠল, যেহেতু অনুজার কাছে পড়ার জন্য পোশাক আছে আর ইহানও ধারের কাছে নেই,
তাহলে তো অনুজা চাইলে ঝর্ণার পানিতে গোসল সারতে পারে। অনুজা লাফ মেরে উঠল, মোবাইলে অ্যালার্ম সেট করে ছুটে গেল দ্রুত। অন্যদিকে গাছের আড়ালে লুকিয়ে পড়া ইহান অনুজাকে ঝর্ণার দিকে যেতে দেখে খুশি হলো। ইহান বুঝেছিল অনুজার ভিতরকার ইচ্ছা, তাই তো এত বাহানা। ইহান কোথাও গেল না, গাছের আড়ালে উল্টো দিক ঘুরে বসে রইল। দূর থেকে অনুজা পানিতে লাফালাফি করার আর হাসির শব্দ শোনা যাচ্ছে। বোঝা যাচ্ছে মেয়েটা আজ দারুণ খুশি। এই সুন্দর নির্জন প্রকৃতি তাকে কাবু করে ফেলেছে ইতিমধ্যেই। ইহান নিরালয় মৃদু হাসে, ঘুরে তাকায় না, বসে থাকে চুপচাপ। ইহান 30 মিনিট পর ফিরবে বলেও সে ফিরল আরও 10 মিনিট পর। অনুজা ততক্ষণে গোসল সেরে শাড়ি পরে রেডি। আশ্চর্যের ব্যাপার, ইহানের আনা পেটিকোট আর ব্লাউজ দুটোই পারফেক্ট ফিট হয়েছে অনুজার। অনুজা তার ভেজানো পোশাক ওই দূরে শুকাতে দিয়েছে। বাড়ি ফিরতে ফিরতে শুকলে হয়, নয়তো আরেক বিপদ। প্রবল বাতাস বইছে চারিপাশে। অনুজার ধারণা শুকিয়ে যাবে। ইহান তার ভেজালো কাপড় ভালো মতো নিংড়ে শুকাতে দিচ্ছে। অনুজা দূর থেকে তাকিয়ে সদ্য গোসল করে আসা ইহানকে অনেকটা সতেজ দেখাচ্ছে। ইহান যথেষ্ট সুদর্শন যুবক। গোসল সেরে আসে তার সুদর্শনতা আরও দ্বিগুণ বেড়ে গেল যেন। অনুজা অনেকক্ষণ তাকিয়ে রইল ইহানের দিকে। হুঁশ আসতেই দৃষ্টি সরিয়ে ফেল। সে সত্যি সত্যি ইহানের প্রেমে পড়ে যাচ্ছিল নাকি? অনুজা আটকে উঠল। এটা সম্ভব নয়। অনুজা কখনোই ইহানকে ভালোবাসতে পারে না, তার প্রেমে পড়তে পারে না। অনুজা মাথা ঝেড়ে বসল। ইহান এগিয়ে আসে, মৃদু হেসে বলে, দুঃখিত, একটু দেরি হয়ে গেল। কোনো ব্যাপার না। আমাকে 10 মিনিট সময় দিন, আমি এক্ষুনি খাবার সাজাচ্ছি। ঠিক আছে। ঘড়ির কাঁটায় দুপুর 1:30 ছাড়িয়ে শুকনো জমিনের উপর চাদর বিছিয়ে সবুজ উঠোনে সামনাসামনি বসেছে ইহান আর অনুজা। তাদের সামনে রয়েছে দুটো প্লেটে খিচুড়ি বাড়া আর একটা প্লেটে 5 পিস মাছ ভাজা আর একটা প্লেটে 5 পিস মাছ ভাজা। সালাদ হিসেবে টমেটো, শসা, টকের স্বাদ পেতে 4 টুকরো লেবু, বোতল ভর্তি বিশুদ্ধ পানি আর সফট ড্রিঙ্কস। এছাড়া রয়েছে খোলা আকাশ, প্রকৃতি ছোঁয়া বাতাস, ছায়া দেওয়ার জন্য গাছ, স্রোতে ভরা বিল, পাখিদের কলরব আর সুন্দর সময়। ইহান অনুজার পাতে 1 পিস মাছ এগিয়ে দিয়ে বলল, শুরু করুন অনু। দেখুন, জীবনে প্রথমবার রান্না করলাম। ভালো হলে ভালো বলবেন, ভালো না হলে বলার দরকার নেই। দুধ ভাত মনে করে চুপি চুপি খেয়ে নেবেন, আমি কিছু মনে করব না। অনুজা হেসে উত্তর দিল, ঠিক আছে। অনুজা শুরুতে একটুখানি খিচুড়ি মুখিয়ে দিল, একটু চিবুতেই বলে উঠল, দারুণ হয়েছে ইহান। ইহানের মুখে হাসি ফোটে। যাক, রাজ্যকে ইউটিউব দেখাটা বৃথা যায়নি। সুন্দর সময় আর অফুরন্ত ভালো লাগা নিয়ে হাসি ঠাট্টার মাধ্যমে পার হলো ইহান অনুজার দুপুরের খাবার। তবে তারা একা নয়, তাদের খাবারে ভাগ বসাতে ছুটে এসেছিল ছোট ছোট দুষ্টু পাখি। ইহান করছিল তাদের নিয়ে বাড়াবাড়ি, আর অনুজা সাই দিয়ে করছিল হাসাহাসি। দারুণ মিষ্টিময় সময়। বেলা প্রায় বিকেল 4টা দখলে। ইহান অনুজা শুয়ে আছে শুকনো জমিনের উপর বেশ দূরত্ব নিয়ে। এর শুরুটাও হয়েছিল ইহানের মাধ্যমে। ইহান আগে শুয়ে পড়ে, অনুজা শুতে চায় না। ইহানও এবার জোর করে না। কিছু সময় পর অনুজা নিজেই শুয়ে পড়ে। এখান থেকে আকাশটা বড্ড মায়াবী লাগছে। অনুজা প্রশ্ন করে, আচ্ছা ইহান, এই জায়গাটার নাম কি? ইহানের খামখেয়ালি উত্তর, আপনাকে বলবো কেন? আশ্চর্য, বললে কি হবে? জামাই নিয়ে ঘুরতে আসবেন। বাজে বকা বন্ধ করুন। আচ্ছা, করলাম। এই জায়গাটার কোনো নাম নেই? সত্যিই কি নাম নেই? জানি না। একবার এক বন্ধুর সাথে তার বাইকে চড়ে এদিকটায় এসেছিলাম, তখনই এটা দেখি। ব্যাস, সুযোগ বুঝে আপনাকে নিয়ে এলাম। তাই বলে নাম হবে না? আচ্ছা, তাহলে আজ থেকে আপনার জন্য এই জায়গার নাম নামহীন নগর। অনুজা অবাক হয়ে মনে মনে দুবার আওড়ায়, নামহীন নগর, নামহীন নগর, অদ্ভুত মানুষের অদ্ভুত নাম। অনুজা আনমনে হাসে। কিছু সময়ের নীরবতা চলে। হঠাৎ ইহান মলিন মুখে প্রশ্ন করে, আমায় ভালো কেন বাসেন না অনু? অনুজার বুকের ভেতর আচমকা কামড়ে ওঠে। প্রশ্নের উত্তর দিতে পারে না। অনুজা শোয়া থেকে উঠে বসে। ইহানও বসে, আবার বলে, কেন বাসেন না অনু? আমায় একটু ভালোবাসলে কি হয় আপনার? আপনাকে আমার ভালো লাগে না। আপনি মিথ্যে বলেন। আমার সত্যিটাকে আপনি মিথ্যা মনে করলে আমি কি করতে পারি বলুন? আমায় ভালো না লাগলে আপনি কি সত্যি আমার সাথে আসতেন? আপনি হয়তো ভুলে যাচ্ছেন, আপনার সাথে চুক্তি হয়েছে আমার। চুপ হয়ে যায়। অনুজা বলে,
আমার মনে হয় আমাদের এখন এখান থেকে বের হওয়া উচিত। আমায় কি সত্যি ভালোবাসা যায় না অনু? আপনাকে ভালোবাসা যায় কিনা জানি না, কিন্তু আমি আপনাকে ভালোবাসতে পারবো না। সমস্যাটা কোথায়? গোটা আপনিটাই একটা সমস্যা। আপনার বাবা আমায় পছন্দ করেন না, এটাই কি সমস্যা? ধরে নিন তাই। কিন্তু বিয়ে তো আমি আপনার বাবাকে করব না, তাহলে তার পছন্দের কি দরকার? অনুজা তড়িৎ রেগে তীক্ষ্ণ স্বরে শুধায়। পাগলের মতো কথা বলবেন না। যে লালন পালন যত্ন দিয়ে বড় করেছে তার পছন্দ অপছন্দের ব্যাপার থাকবে না? আর আপনাকে কেন বাবা পছন্দ করবে? আপনি পড়াশোনা শেষ করেও বেকার ঘুরছেন, সারা দিন শুধু পাড়ায় পাড়ায় টোটো করেন, ঝন্টুর দোকানে বসে জুয়ার মতো ক্যারাম খেলেন, বিশ্রী ভাষায় গালিগালাজ করেন। তাহলে কোন মেয়ের বাবা আপনাকে তার জামাই হিসেবে পছন্দ করবে বলুন? তাই এইসব আবেগী ভালোবাসা বাদ দিন। শেষের কথাটা ছুরি নেই বুকে আঘাত হানলো ইহানের। সে শুধু এতটুকু বলে, আমার ভালোবাসা আপনার কাছে আবেগ লাগে অনুজা? তা নয় তো কি, এসব বাদ দিন, এগুলো বলাও বেকার। এখন বাড়ি কি যাবেন? ইহান বসা থেকে উঠে দাঁড়ালো, দুটো দিক ঘুরে বলে, তৈরি হয়ে নিন। শেষ কথাটা কেমন যেন ঠেকলো ইহানের। ছেলেটা কাঁদছে নাকি? থমকে উঠলো অনুজা। বলতে বলতে একটু বেশি বলে দিল নাকি? অনুজা ডেকে উঠলো, ইহান। ইহান দাঁড়ালো না, হঠাৎই হাঁটা ধরলো। অনুজারা যখন বাস স্ট্যান্ডে নামে তখন সন্ধে। সারা পথে ইহান কোনো কথা বলল না। অনুজার কথা বলার ইচ্ছে থাকলো, বলা গেল না। যাওয়ার পথে শুধু বিষণ্ণ মুখে ইহান শুধায়, আপনাকে একটা কথা বলা হয়নি অনু। শাড়িতে আজ আপনাকে সুন্দর লাগছিল, ভালো থাকবেন। ইহান চলে গেল। অনুজা ঠায় দাঁড়িয়ে। সে লক্ষ্য করলো ইহান যাওয়ার পথে একবারও ঘুরে তাকায়নি। ওদিকে এমনের সময় কতবার ঘুরে তাকালো। অনুজার হঠাৎ মনে হলো অবশেষে অনুজার পিছু ছাড়লো বুঝি ইহান। একটা দীর্ঘশ্বাস বের হলো। অনুজা ধরতে পারলো না দীর্ঘশ্বাসটা কিসের, স্বস্তি নাকি বিষণ্ণতার। সেদিনের পর টানা 10 দিন চলে গেল, কিন্তু ইহানের আজ খোঁজ খবর নেই। তাকে আর এলাকায় পাওয়া যায় না। পাওয়া যায় না ঝন্টুর চায়ের দোকানে, পাওয়া যায় না তার কক্ষের বেলকুনির ঘরে। আজকাল আর কেউ গিটারের সুর বাজায় না। অনুজাকে কেউ বিরক্ত করে না। বাস স্ট্যান্ডে কেউ দাঁড়ায় না। জোর করে অনুজার পাশের সিটটা দখল করে না। হুটার ভালোবাসার আবদা নিয়ে কেউ আশেপাশে আসে না। বিষয়গুলোই হিসেবে অনুজার ভালো থাকার কথা, কিন্তু অনুজা ভালো থাকতে পারছে না। ভিতরে ভিতরে বিষণ্ণতাই কুকড়ে যাচ্ছে। অথচ অনুজা নিজে চেয়েছিল ইহান চলে যাক তার জীবন থেকে, আর চলেও গেছে। তবুও কেন ভালো থাকা যাচ্ছে না বুঝতে পারছে না অনুজা। আজকাল দিনকাল তার মোটেও ভালো হয় না। খালি মনে হয় চারপাশে শুধু শূন্যতা, শূন্যতা, শুধুই শূন্যতা। দিনটি মঙ্গলবার। ইহানের চলে যাওয়ার 11 দিন চলছে। বিকেলের আকাশটা আজ বড় মায়াময়। নীল আকাশে সাদা মেঘেরা ভাসে, তবু অনুজার মন ভালো হয় না। অনুজা দাঁড়িয়ে আছে তার বেলকনির রেলিং ধরে। সামনে শূন্যতায় ঘিরে মরে পড়ে আছে ইহানের ঘরখানা। অনুজার আজ টিউশনি ছিল, তবু অনুজা চায়নি। ইদানিং তার কিছুতেই মন বসে না। রাজ্যের সব মন খারাপ বুঝি তার নিকটই বাসা বেঁধেছে। অনুজা দীর্ঘশ্বাস ফেল। অনুজার হঠাৎ মনে পড়ল তার আর ইহানের প্রথম দেখার কথা। অনুজা সেদিনও আজকের মতো বেলকনির মাঝ বরাবর তাকিয়েছিল, আজও তাকিয়ে আছে। তবে তফাৎ একটাই, সেদিন ইহান ছিল, আজ ইহান নেই। ইহানের সেই মায়াময়ী চাহনি আজ কোথাও নেই। কেউ শীতল কণ্ঠে বলছে না, আপনার শহর ভীষণ অসুস্থ রাত্রি প্রিয়া, আপনি কেন সুখের ওষুধ হয়ে আমার শহরে আসেন না? আচমকাই অনুজার ঠুকরে কেঁদে উঠল। শব্দ হলো সেই কানে। কান্নার শব্দ নিজ কানে শুনতে পেতেই চমকে উঠল অনুজা। আশঙ্কিক কাণ্ডে নিজেরই অবাক লাগলো, তবুও অনুজার কান্না থামে না। অনুজা হাতের উল্টো পিঠে নিজের চোখের পানি মুছে কান্না মিশ্রিত কণ্ঠে বলে, তুই অন্তত এটা ভাবিস না অনু, ইহান চলে গেছে বলে তোর কান্না আসছে। অদ্ভুত, আমি কাঁদছি কেন? আমি ইহানকে ভালোবাসি না, ও চলে গেছে বলে আমার কান্না আসছে না। না অনু, কাঁদবি না। অনুজা দ্রুত চোখের পানি আটকানোর চেষ্টা চালায়, তবুও কাজ হয় না। আপনা আপনি গড়িয়ে পড়ে পানি। অনুজার রাগ লাগে। নিজের মাথা শক্ত করে চেপে ধরে চেঁচিয়ে ওঠে অনুজা। কিছুক্ষণের মাঝে থেমে যায়। হঠাৎই কারোর কণ্ঠ শোনা যায়। সে বলে, আপনি কাঁদছেন নাকি অনু? অনুজা অবাক চোখে সামনে তাকায়। শার্ট প্যান্ট পরে ইহান দাঁড়িয়ে, মুখে তার চওড়া হাসি। অনুজা চোখ মুখ শক্ত করে বলে, আশ্চর্য, কাঁদবো কেন? কেন কাঁদবেন? কি করে বলবো? আপনি এতদিন ছিলেন কোথায় ইহান? কেন, আমায় খুব মিস করছিলেন বুঝি? আপনাকে মিস করতে যাব কেন আমি? এত মিথ্যে প্রকৃতি সইবে না অনু। বাজে বকা বন্ধ করুন।
আচ্ছা করলাম। আপনি কাঁদলে সুন্দর লাগে না, প্লিজ কাঁদবেন না। আমি কাঁদছি না, বললাম তো। কেন মিথ্যে বলেন? এটাই সত্যি ইহান। আচ্ছা মেনে নিলাম, আমি তো এখন আর বিরক্ত করি না। আপনি তবুও কাঁদেন অনু। এবার অনুজার রাগ ওঠে, খানিকটা তীক্ষ্ণ আওয়াজে বলে, আপনাকে কতবার বলবো আমি কাঁদছি না? আচ্ছা মেনে নিলাম। এখন তো আর মাঝরাতে চাঁদের আলো দেখতে আপনার সমস্যা হয় না, রাস্তাঘাটেও কেউ বিরক্ত করে না। তবুও আমার শূন্যতায় ঘেরা বেলকনির দিকে তাকিয়ে আপনি কেন কাঁদছেন অনু? এবার বাড়াবাড়ি হচ্ছে ইহান, আমি বলছি তো আমি কাঁদছি না। আমায় ভালোবাসেন অনু? না, বাসি না। মুখে বলেন ভালোবাসি না, অথচ আপনার চোখের পানি বলছে আমার রাত্রি প্রিয়া, আমি হিনা থাকতে পারে না। কেন কাঁদছিলেন অনু? বলুন কেন কাঁদছিলেন, উত্তর দিন। আমায় ভালোবাসেন? সত্যি করে বলুন। অনুজার রাগ এবার সপ্তম আকাশে, সে ভয়ঙ্কর আওয়াজে বলল, আপনাকে বলছি না আমি কাঁদছি না, আমি কাঁদছিই না। আব্বা তুমি একা একা কার সাথে কথা বলো? আচমকা ছোট বোনের কণ্ঠ শুনে চুপসে গেল অনুজা। তনুজা তখনও বিমুচ্ছে, সে বাহির থেকে শুনতে পেয়েছে অনুজা কারোর সাথে যেন রাগারাগি করছে। প্রথমে ভেবেছিল ফোনে, কিন্তু পরে দেখে না। এরপর ভাবলো হয়তো সামনের বিল্ডিংয়ের কারোর সাথে, কিন্তু সেখানেও দেখলো কেউ নেই। অনুজাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আবার প্রশ্ন করলো তনুজা, আব্বা কথা বলছো না কেন? অনুজা বিস্মিত নজরে সামনের বেলকনির দিকে তাকায়, সেখানে ইহান নেই, কেউ নেই। তাহলে এতক্ষণ অনুজা কার সাথে কথা বলছিল? অনুজার মাথা কাজ করা বন্ধ করে দিল আচমকা। তার মানে অনুজা এতক্ষণ ইহানকে নিয়ে হ্যালুসিনেশনে ছিল। কি অদ্ভুত! অনুজা বিস্মিত কণ্ঠে বলে, এক গ্লাস পানি নিয়ে আয় তনু। তনুজা দেরি করলো না, কোনো রকম বলো, পানি খাবো আপা? আমি এক্ষুনি নিয়ে আসছি। তনুজা ছুটে যায়, অনুজা নিচে বসে পড়ে। অনেকক্ষণ চুপ করে রয়, তার বিশ্বাস হচ্ছে না এতক্ষণ ইহানকে কল্পনা করে তার সাথে কথা বলছিল অনু। তনুজার ফিরে এসে পানির গ্লাসটা হাতে দেয়। অনুজা ঢকঢক করে পুরো পানিটা শেষ করে, এরপর চোখ বন্ধ করে দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে রয়। তনুজা বসে পাশে, মলিন কণ্ঠে শুধায়, আপা কি হয়েছে তোমার? অনুজার উত্তর আসে সঙ্গে সঙ্গে, সে শান্ত স্বরে আওড়ায়, কিছু না। বাস স্ট্যান্ডে আজ প্রবল ভিড়। অনুজার ভার্সিটিতে একটা জরুরি ক্লাস আছে, ক্লাসটা না করলেই নয়। তবু অনুজা ঠিক করেছে আজ ভার্সিটি যাবে না। মাঝে মাঝে জীবনের সব জরুরি কাজকেও জরুরি দিতে নেই। অনুজার ভাবনার মাঝে বাস আসে, এক একে দাঁড়িয়ে থাকা সব যাত্রীরা উঠে পড়ে। অনুজা ওঠে না। কন্ট্রাক্টর জিজ্ঞেস করে, আপা যাইবেন না? অনুজা মাথা নাড়িয়ে জানে না। উত্তর শুনে কন্ট্রাক্টর বাসের পিঠে বাড়ি মারে, সঙ্গে সঙ্গে বাস চলতে শুরু করে। অনুজার জন্য দাঁড়ায় না, চলে যায়। অনুজা ততক্ষণ তাকিয়ে থাকে যতক্ষণ বাসটা তার সীমাদৃষ্টি না ছাড়ে। অনুজা হাঁটে ধরে, বাসের সিটটাকে বড্ড ফিরা দেয়। মনে হয় আচমকা ইহান এসে বসলো পাশে আর বলল, আমায় ভালো কেন বাসেন না অনু? আকাশটা মেঘলাময়, বৃষ্টি বৃষ্টি ভাব। অনুজা হাঁটছে, গন্তব্যহীন হাঁটছে। হঠাৎ তার সামনে দিয়ে একটা ভ্যান গেল। সঙ্গে সঙ্গে মনে পড়ল সেদিনের ভ্যানের ঘটনা, ইহানের অদ্ভুত সব কাণ্ড। চায়ের দোকান, ভ্যান, বাসের ছাদ, নামহীন সেই সুন্দর নগর, ইহানের দেওয়া শাড়িটা অনুজা আনেনি, আসার সময় ফেরত দিয়েছিল। ইহান তখনও কিছু বলেনি। সেদিন শেষ সময় অনুজা বোধহয় একটু বেশি বলে দিয়েছিল। ওভাবে বলা ঠিক হয়নি, মানুষটা কষ্ট পেয়েছে। অনুজা বুঝতে পেরেছে, কিন্তু কি করত? ওভাবে না বলে ইহান কখনোই পিছু ছাড়তো না। অনুজা নানা কিছু ভাবতে ভাবতে হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালো টিউশনিতে যাওয়ার সেই রাস্তায়, সেই ট্রেনের সামনে। আজও পানি জমেছে। অনুজার মনে পড়ল ইহানের সেদিনকার তাকে বাঁচানোর দৃশ্য, সঙ্গে বলা, দেখলেন অনুজা, আপনার প্রেম বৃষ্টিতে নিজেকে ভিজাতে পারলাম না, অথচ নর্দমার বৃষ্টি কি সুন্দর আমায় ভিজিয়ে দিল। অনুজা হঠাৎ হেসে ফেলে। ছেলেটা আসলে একটা পাগল ছিল। অনুজা হাঁটে, বাড়ির পথে আসতে আসতেই দুপুর করে। হেঁটে এসে দাঁড়ায় জন্টু চায়ের দোকানে। এলাকায় অন্যান্য ছেলেরা ক্যারাম খেলছে, এই হই হুল্লোড় চেঁচামেচি করছে। কিন্তু এই হই হুল্লোড়ের মাঝেও অনুজার মন খারাপ, ভীষণ খারাপ। কারণ এত হুল্লোড়ের মাঝেও ইহান নেই। নেমে আসে দীর্ঘশ্বাস। অনুজা আবার হাঁটে। হঠাৎ বৃষ্টি নামে, প্রবল জোরের বৃষ্টি নয়, টিপ টিপ বৃষ্টি। অনুজা সেই বৃষ্টির মধ্যেই হাঁটে। মনে পড়ে এক সন্ধ্যার মুহূর্তে অনুজা শাড়ি পরে দাঁড়িয়ে, বৃষ্টি পরে এলাকার এক মোড়ে হাঁটু অব্দি পানি জমে। সেই মুহূর্তে ইহান হাজির।
কত শত কথা সেই দিন। অনুজার বুকে তীব্র ব্যথা উঠে, সে আকাশপানে তাকায়, করুণ কণ্ঠে শুধায়, মানুষ হারাইয়া যায়, তাদের স্মৃতি কেন হারায় না? অথচ ইহান হারাতে চায়নি,